আপনারা তৈরি করব প্রফিটেবল ট্রেডার রিস্ক ম্যানেজমেন্ট বানায়, এই রিস্ক ম্যানেজমেন্ট প্রফিটেবল ট্রেডার তৈরি করে। ঠিক আছে, রিস্ক ইজ ইকুয়াল টু কি হয়, প্রফিট অথবা রিস্ক ইজ ইকুয়াল টু লস। 2 নাম্বার যে রিস্ক ম্যানেজমেন্ট আমার নজরে সেটা হচ্ছে জোন টাইপ রিস্ক ম্যানেজমেন্ট। ওই রিস্ক নিয়ে আমি রেওয়ার্ড কতটুকু চাইতাছি। আমি একটা কথা বলেন যে মার্কেট মুভই করে কতটুকু, একটা মার্কেট মুভ করেই কতটুকু, আমি নিজে তৈরি করছি এগুলো। এই পুরো এই রিস্ক ম্যানেজমেন্ট দুনিয়ার কেউ কাছে পাইবেন না, গ্যারান্টি দিয়ে দিলাম। এখন পর্যন্ত কেউ দেখাইতে পারে নাই, আর কোনোদিন দেখাইতে পারতো না। এখানে দুনিয়ার সবার লিকুইডিটি মার্কেট খায়া গেলেও আমার এই জোন ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট আর এন্ট্রি ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট আমার এমন বাসায় দিছে যে এই সাপোর্টটা এখনো 30 মিনিটও ভালো একটা সাপোর্টের মতো কাজ করতেছে। আর এই যে লেভেলটা আছে এইটার উইকটা আমার কি বলতেছে যে হ্যাঁ মোটামুটি এটাও রাখা যায়, এটা কিউএম লেভেল আছে, আর কিউএম লেভেলগুলোর মধ্যে ম্যাক্সিমাম ট্যাপ করে। সো যদিও একটুর জন্য এই সাপোর্ট লেভেলে ট্যাপ করে নাই, বাট কিউএম লেভেলে অবশ্যই ট্যাপ করছে। সো এই দুইটা লেভেল ইম্পর্টেন্ট। ওকে, সো তার মানে 40 পিপস পর্যন্ত যেহেতু অলরেডি আমার মার্কেটটা চলতেছে আমার ডিরেকশনে, তার মানে কি এই লট সাইজ অনুসারে আমার এখন প্রফিট কত ডলার চলতেছে, মার্কেট পুরোপুরি চলে গেল। ফলে কে বাচ্চা গেল, শুধুমাত্র আমি একটা পাবলিক আনপাবলিক বাচ্চা গেছি গা এই লিকুইডিটি হান্টিং। 15 পিপসের মতো মনে করেন যে আপনি প্রফিটে নিয়ে এলেন, যেটা আপনার রিস্কের ভিতরে পড়ে থাকার কথা ছিল। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিও টপিক হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টের উপরে। গত ভিডিওর মধ্যে আমরা মানি ম্যানেজমেন্ট সম্পর্কে ভিডিও বানিয়েছিলাম আর বলে দিয়েছিলাম যে পরের ভিডিওটা রিস্ক ম্যানেজমেন্টের উপরে দিব। সো আজকের ভিডিওর পুরো টপিকই হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টের উপরে। আর আমি আমার একদম ব্যক্তিগত যে রিস্ক ম্যানেজমেন্ট আছে সেটা নিয়ে আসছি। এটা আমার একদম ব্যক্তিগত সম্পত্তি, ঠিক আছে। এর আগে আমার যত স্টুডেন্ট ছিল কাউরে আমি আমার এই ব্যক্তিগত রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট এসব কিছু দিই নাই, ঠিক আছে। এতটুকু আমার কাছে, এতটুকু এটা ইম্পর্টেন্ট আর ব্যক্তিগত সম্পত্তি। তো যাই হোক, আপনারা অনেক ভাগ্যবান যে আপনাকে এত কিছু দিতেছি। সো দোয়া করবেন যাতে সামনেও দিতে পারি, ইনশাআল্লাহ ট্রাই করব। তো অনেক ব্যস্ত থাকি, তো প্রপার ওয়েতেও ঘন ঘন ভিডিও দিতে পারতাছি না, তো অনেক অনেক দুঃখিত। তো ভিডিওটা স্টার্ট করি, ঠিক আছে। গত ভিডিওর মধ্যে আমরা মানি ম্যানেজমেন্ট মানে কি শিখছিলাম। মানি ম্যানেজমেন্ট হইতেছে আমাদের ওই ইম্পর্টেন্ট জিনিসটা যেটা আমাদের লাইফ পয়েন্টের মতো কাজ করে। আমরা যে মার্কেটে সারভাইভ করতে পারবো কি না, আমাদের লাইফের বাইচা থাকার কয়টা পয়েন্ট আছে, আমরা কতগুলা ট্রেড মার্কেটের মধ্যে নিতে পারবো, ওই ক্ষমতাটাই হইতাছে আমাদের মানি ম্যানেজমেন্ট। সো মানি ম্যানেজমেন্ট শুধুমাত্র আমাদেরকে এইটাই বলে যে আমরা কতক্ষণ মার্কেটের মধ্যে সারভাইভ করতে পারবো, কতগুলা এন্ট্রি নেওয়ার মতো মার্কেটের মধ্যে আমাদের সক্ষমতা আছে। এখন সেইটা আপনি ডিসাইড করবেন যে আপনি কতটুকু মানি ম্যানেজমেন্ট করতে চাইতেছেন, কারণ আপনার চিন্তাধারার উপরেই আপনার মানি ম্যানেজমেন্ট রেডি হইব। আর ওই মানি ম্যানেজমেন্টের উপরে ডিপেন্ড করবো আপনি কতক্ষণ মার্কেটে টিকা থাকতে পারবেন। এখন কথা হইতেছে তাহলে রিস্ক ম্যানেজমেন্ট শব্দটা কেন আসছে। মানি ম্যানেজমেন্ট যেমন মার্কেটে আপনি টিকা থাকার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, কতক্ষণ মার্কেটে বাইচা থাকবেন। আর রিস্ক ম্যানেজমেন্ট হইতেছে ওই জিনিসটা, ওই যে আপনি মার্কেটে টিকা আছেন, ওই টিকা থাকার পরে আপনি কতটুকু প্রফিট নিতে পারবেন মার্কেট থেকে, আপনি আপনারা কতটুকু বড় লেভেলে নিয়ে যেতে পারবেন। এইটা হইতেছে রিস্ক ম্যানেজমেন্ট। মানে বুঝতে পারছেন না রিস্ক ম্যানেজমেন্ট মানে কি? ওকে, এখন আমি এই রিস্ক ম্যানেজমেন্ট আর মানি ম্যানেজমেন্টের মধ্যে একটা এক্সাম্পল দিই, তাইলে মোটামুটি বুঝবেন যে আসলে মানি ম্যানেজমেন্ট আর রিস্ক ম্যানেজমেন্টের মধ্যে তফাৎটা কি আছে আসলে। ধরেন যে আপনার কাছে একটা ব্যাগ আছে, ঠিক আছে, এটা একটা ব্যাগ, আর ওই ব্যাগের ভিতরে টাকা আছে, ঠিক আছে, ওই টাকা আছে ব্যাগের ভিতরে। এখন আপনার কাছে ব্যাগ আছে কয়টা? ব্যাগ আছে একটা, আর ওই ব্যাগের ভিতরে টাকা আছে। এখন এই টাকাগুলা যদি আপনি বাড়াইতে চান, আপনি কি করতে হইব? এই টাকাগুলা দিয়ে আরও বিভিন্ন প্রোডাক্ট কিনা ওইগুলো আবার অন্যান্য দিকে সেল কইরা আস্তে 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 টাকা আপনার বাড়াইতে হইব। এটি তো টাকা বাড়ানোর ওয়ে, ব্যবসা করতে হইব। সো এখন আপনি কি করলেন, ধরেন এই ব্যাগ থেকে 10 টাকা দিয়া এমন কিছু একটা কিনলেন, ঠিক আছে, এমন কিছু একটা কিনলেন, ধরেন যে একটা ঠান্ডা পানির বোতল কিনলেন, ঠিক আছে। ওই সামনে ফুটবল মাঠ আছে, এই জায়গায় ধরেন যে ফুটবল মাঠ আছে, কি হইলো, এখানে বহুত মানুষ পানি খাইব, তৃষ্ণার্ত হয়ে গেছে, রোদের মধ্যে খেইলা ঠান্ডা পানির বোতল আপনার কাছে। সো এই 10 টাকার পানির বোতলটা নিয়ে আপনি বিক্রি করলেন 15 টাকা। ফলে কি হইলো, এমনও তো হইতে পারতো এই যে একটা রিস্ক নিলেন 10 টাকা দিয়ে বোতলটা কিনা, এমনও তো হইতে পারতো এই 10 টাকার পানির বোতলটা আপনি বিক্রি নাও করতে পারতেন। বাট আপনার যেহেতু টাকা আর্ন করতে হইব, এই টাকাটা দিয়েই ইনভেস্টমেন্ট কইরা প্রোডাক্ট কিনা একটা রিস্ক নিছেন। এটা তাহলে কি হইলো, 10 টাকা দিয়ে একটা বোতল কিনা আপনি রিস্ক নিছেন, পানির বোতল কিনা, যে আমি মাঠে গিয়া বিক্রি করবো, আর 15 টাকায় বিক্রি কইরাও দিছেন। এই যে একটা রিস্ক নিছেন,
রিস্ক নেওয়ার ফলে কি হয়েছে, একটা রেওয়ার্ড পাইছেন। ঠিক আছে, রিস্ক নেওয়ার ফলে একটা রেওয়ার্ড পাইছেন। তার মানে আপনি যে কিনছেন একটা প্রোডাক্ট আপনার 10 টাকা দিয়া, তখনই আপনার রিস্ক নেওয়া হয়ে গেছে। আর আপনি যখন ওইটা দিয়ে কার্যক্রম করে ওই রিস্কটারে অ্যাফোর্ড করা শিখে গেছেন, আপনি ধৈর্য ধরতে পারছেন, ধৈর্য দিয়ে বিক্রিও করে ফেলাইছেন 15 টাকায়, আপনার কাছে কিন্তু 5 টাকা লাভ হয়ে গেছে উল্টা। এটা কি আপনার রেওয়ার্ড। এমনভাবে বিক্রি করতে করতে একটা সময় পরে এই যে আপনার কাছে 1 ব্যাগ টাকা ছিল না, তখন হয়ে যাবে আপনার কাছে এমন ব্যাগ 2 ব্যাগ টাকা। কয় ব্যাগ টাকা হইব, এই যে 1 ব্যাগ টাকা আরও বাইরে গেছে, আবার আরেক ব্যাগ টাকা বাইরে গেছে। ঠিক আছে, তার মানে কি আপনার টাকার পরিমাণ আস্তে আস্তে বাড়বো। কারণ কি, আপনি রিস্ক নিতেছেন, রিস্ক নিয়ে ওইটার থেকে রেওয়ার্ড অর্জন করতেছেন। হ্যাঁ, যদি পানির বোতলটা বেচতে না পারতেন সময় মতো, দেখা গেছে যে পরে এমন আছে নাও বেচা হইতে পারতো, মানুষ পরে এই জিনিসটা নিব না, আপনার কাছে ফ্রিজ নেই, আপনি ইনস্ট্যান্ট বিক্রি করতেছেন, তো সে পরে এই পানিটা আপনারই খাই ফেলে দেবো। তো এটা হচ্ছে আপনার একটা রিস্ক নিতে গিয়েও একটা বাঁশ খাওয়া, মানে লস হওয়া। বাট এরকম ধরেন যে এইভাবেই হচ্ছে রিস্কের সাথেই রেওয়ার্ড কানেক্টেড আছে। এর মানে হচ্ছে এইটা যে আপনার মানি ম্যানেজমেন্ট হইতেছে একটা নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট, যেইটা দিয়া আপনি আপনার এই ব্যবসাটা করতে পারবেন। ঠিক আছে, এখন আপনার এই ব্যাগে যেই পরিমাণ টাকা ছিল, সেই পরিমাণ টাকা দিয়া আপনি এই যে 10 টাকাটা পানির বোতল না, ধরেন যে 10 টাকা দিয়া পানির বোতল 100টা কিনতে পারতেন। ঠিক আছে, তার মানে কি আপনার লাইফ পয়েন্ট ছিল হইতাছে কি মানি ম্যানেজমেন্ট অনুযায়ী 100, কারণ 100টা পানির বোতলই কিনতে পারতেন আপনি এটা দিয়া, এর বেশি আর কিনতে পারতেন না। সো এইটারে এখন আপনি বিভিন্নভাবে মানি ম্যানেজমেন্ট কইরা প্রত্যেক দিন কয়টা করে বোতল কিনবেন, কয়টা করে বোতল সেল করবেন, আস্তে আস্তে এইভাবে টাকা জমাইবেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করতেছে। এর মানে হইতাছে, এই ছোট্ট গল্পটা দিয়া আমি এইটা বুঝাইতে চাইলাম, রিস্ক ম্যানেজমেন্ট হইতাছে কি আপনার একটা নির্দিষ্ট পরিমাণের যে অ্যামাউন্ট আছে মানি ম্যানেজমেন্ট করা টাকাটারে, যতটুকু টাকা ইনভেস্ট করবেন আপনার মানি ম্যানেজমেন্ট থেকে, সেই টাকাটারে কতটুকু প্রফিটে কনভার্ট করবেন। ঠিক আছে, আর এই যে ওই টাকাটারে আপনি প্রফিটে কনভার্ট করার লেগা একটা কাজ করতেছেন বা একটা ব্যবসা করবেন বা একটা ইনভেস্টমেন্ট করবেন, তখন ইনভেস্টমেন্ট করা মানে হইতেছে আপনি রিস্ক নিয়ে নিছেন। ঠিক আছে, আর রিস্ক নিছেন বিদায় আপনি ওইখান থেকে প্রফিট করতে পারবেন, আর প্রফিট তারপর আস্তে আস্তে আপনার মানিটারে বা আপনার যে অ্যামাউন্ট আছে সেই টাকাটারে আস্তে আস্তে গ্রো করাইবো। একদম সিম্পল ভাষায় এইটা। তাহলে এবার আমি পুরাপুরি আমার রিস্ক ম্যানেজমেন্টের দিকে শিফট হয়ে যাই। ঠিক আছে, এখন শুরুতে একটা প্রশ্ন রাখছি আমি যে রিস্ক কি, আসলে রিস্ক শব্দটার মানে কি। রিস্ক হইতাছে কি ঝুঁকি। কেমন টাইপের ঝুঁকি, আমরা তো এখানে টাকা দিয়ে কাজ করতেছি, সো ওই যে টাকাটা আমি ইনভেস্টমেন্ট করবো, ইনভেস্টমেন্ট করতেছি যেহেতু, তাহলে অবশ্যই এখানে ঝুঁকি আছে। সো টাকাটা যে আমি ইনভেস্টমেন্ট করবো, এটার ফলে যে ঝুঁকিটা তৈরি হইতেছে সেইটাই আমরা নর্মালি রিস্ক বলতেছি, তাই না? ওকে, বাট এখানে বিষয়টা কি হইতেছে, এখানে বিষয়টা একটু ডিফারেন্ট, যে আমরা মানি ম্যানেজমেন্ট কইরা যে একটা ছোট্ট পরিমাণের অ্যামাউন্ট একটা নির্দিষ্ট ট্রেডের ভিতরে আমরা প্লেস করতেছি, কিসের আশায়? প্রফিটের আশায়। তো যখন আমরা একটা নির্দিষ্ট পরিমাণের অ্যামাউন্ট কি করতেছি, আমাদের যে মানি ম্যানেজমেন্ট আছে সেই মানি ম্যানেজমেন্টের উপর থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে কী করতেছি, মার্কেটের ভিতরে ট্রেড নিতেছি। কী করতেছি? একটা ট্রেড নিতেছি। ধরেন যে একটা পজিশন এরটুক থেকে এরটুক স্টপ লস, ঠিক আছে, তারপরে এভাবেই তো আমরা মনে করি রিস্ক টু রেওয়ার্ড রেশিও দিই। সো এরটুক যে স্টপ লস, ওই স্টপ লসটা কার মাধ্যমে আমি দিতেছি? আমার এই মানি ম্যানেজমেন্টের টাকাটা দিয়া। সো যখন আমরা এই এন্ট্রিটা মার্কেটের মধ্যে দিছি আমাদের নির্দিষ্ট পরিমাণ টাকাটা দিয়া মার্কেটের মধ্যে, তখন সেটা কি হয়ে গেল? রিস্ক হয়ে গেল। আমি এন্ট্রি মার্কেটের মধ্যে নিয়ে নিয়েছি আমার একটা নির্দিষ্ট পরিমাণে টাকা দিয়া, তার মানে হইতাছে এখন হয়তো বা আমার প্রফিট হইব, নাহলে আমার লস হইব। যেহেতু আমার প্রফিট হইব বা লস হইব, তার মানে কি এখানে অবশ্যই আমরা রিস্ক নিছি। এখানে রিস্ক বলতে এই জিনিসটাই বোঝানো হয়েছে, যখন আমরা আমাদের মানি ম্যানেজমেন্টের একটা নির্দিষ্ট পরিমাণে টাকা দিয়া মার্কেটের মধ্যে এন্ট্রি নিয়ে নিছি, তার মানে আমরা রিস্ক নিয়ে নিছি। আর রিস্ক নেওয়ার ফলে আমগর কী হইব? প্রফিট হইব না লস হইব। সো এই ক্ষেত্রে আমরা একটা কথা বলতে পারি যে এই যে রিস্ক শব্দটা আছে না, এই রিস্ক ইজ ইকুয়াল টু কী হয়? হয়তো প্রফিট, ঠিক আছে, রিস্ক ইজ ইকুয়াল টু কী হয়? প্রফিট, অথবা রিস্ক ইজ ইকুয়াল টু লস। তার মানে বুঝতেছেন, যখন আপনি মার্কেটের মধ্যে এই রিস্ক নিয়ে নিছেন আপনার মানি ম্যানেজমেন্টের টাকা দিয়ে, তখন দুইটা ঘটনা হইব, হয়তো আপনার কী হইব? প্রফিট হইব, নয়তো আপনার লস হইব। ওকে, বুঝতেছেন? তার মানে আপনি প্রফিটেবল হইবেন নাকি আপনি লস করবেন, লসে থাকবেন, সেইটা ডিপেন্ড করতেছে আপনার এই রিস্ক ম্যানেজমেন্টের উপরে। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো রিস্ক ম্যানেজমেন্টটা আপনার জন্য কতটুকু ইম্পর্টেন্ট। একটা প্রফিটেবল ট্রেডার হইতে গেলে মানি ম্যানেজমেন্ট যতটা ইম্পর্টেন্ট, রিস্ক ম্যানেজমেন্টটা সেম একই ধরনের ইম্পর্টেন্ট। শুধু একই ধরনের না, তার চাইতে বেশি ইম্পর্টেন্ট আমার নজরে।
তো বুঝতেছেন রিস্ক ম্যানেজমেন্টটা কেমন জিনিস আমার নজরে। তো এখন কথা হইতেছে এই রিস্ক ম্যানেজমেন্টটা কি। আমরা তো রিস্ক মানে কি বুঝলাম, আমি যদি একটু ভাঙ্গা ভাঙ্গা বলতে চাইতেছি যাতে সবার মাথায় ক্লিয়ারলি ঢুকা যায়, আর আজকের পরে এই রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে কারো কোনো মানে ডাউট না থাকে, ঠিক আছে। তো এখন কথা হইতেছে তাহলে রিস্ক ম্যানেজমেন্টটা কি। রিস্ক ম্যানেজমেন্ট হইতেছে যে আপনি মানি ম্যানেজমেন্ট করার পরে, ঠিক আছে, যে একটা সমপরিমাণ টাকা নিছেন মানি ম্যানেজমেন্টের মাধ্যমে, যে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নিছেন, সেই টাকাটারে ইনভেস্টমেন্ট করার পরে আপনি মার্কেটটার মধ্যে কতটুকু পরিমাণে রিস্ক নিতে চাইতেছেন, আর আপনার ওই রিস্কের উপরে ডিপেন্ড করবে আপনার কতটুকু প্রফিট বা লস হইতেছে, ঠিক আছে। এখন আমরা একটু আগে শুনছিলাম যে রিস্ক ইজ ইকুয়াল টু প্রফিট অথবা লস। রিস্ক ইজ ইকুয়াল টু প্রফিট, রিস্ক ইজ ইকুয়াল টু লস। এখন আপনি যত বেশি রিস্ক নেবেন, ঠিক আপনার তত বেশি প্রফিটে হওয়ার পসিবিলিটি আছে, ততটুকু বেশি পরিমাণ লস হওয়ারও প্রবাবিলিটি আছে। এখন সেটা ডিপেন্ড করতেছে আপনার অ্যানালাইসিসের উপরে, আপনি কতটুকু ভ্যালিড অ্যানালাইসিস করতে পারতেছেন সেটার উপরে। তো আশা করি বুঝতে পারতেছেন যে রিস্ক ম্যানেজমেন্টটা কি। মানে হইতাছে আপনি যে রিস্ক নিবেন, ওই রিস্কের মাধ্যমে কতটুকু রিস্ক নিবেন, যতটুকু মানি ম্যানেজমেন্ট করছেন ততটুকুই আপনার রিস্ক। ওকে, সো ওই যে একটা নির্দিষ্ট পরিমাণে মানি ম্যানেজমেন্ট করার পরে টাকাটা দিয়ে রিস্ক নিতেছেন আপনি, ওই টাকাটা দিয়া আপনি কতটুকু পরিমাণে রিস্ক নিতে চাইতেছেন, আর ওই যে রিস্কটা নিবেন সেটার আপনি কিভাবে ম্যানেজমেন্ট করবেন। কারণ আপনি তো অলরেডি জানেন যে রিস্ক ইজ ইকুয়াল টু প্রফিট, রিস্ক ইজ ইকুয়াল টু লস। তাহলে এখন যদি আপনি ওই রিস্কটারে উল্টাপাল্টা নেন, তাহলে আপনার প্রফিটের জায়গায় উল্টা লস হইব, যেটা আস্তে আস্তে আপনার গ্লো করে দিতে পারে, একদম জিরো করে দিতে পারে। সো এই কারণেই ওই রিস্কটারে মানুষ বিভিন্ন ওয়েতে ম্যানেজমেন্ট করে, যাতে প্রফিটের দিকে যাইতে পারে বা রিস্কটা তুলনামূলক কমায়া প্রফিটটা বেশি নিয়ে আসে। মানে যেহেতু আমরা জানছি যে রিস্কের সমান হইতাছে কি প্রফিট অথবা লস, তাহলে অনেকে কি করে এই কিছু ম্যানেজমেন্ট সিস্টেম, মানে ম্যানেজমেন্ট মানে কি বিভিন্ন সিস্টেম ফলো করে বা বিভিন্ন মাধ্যমে কি করে, যেই জায়গায় রিস্কটা হইতো এত বড়, ওই জায়গায় রিস্কটা করে আনে আরেকটু কম বা তার অর্ধেক, তাহলে রিস্ক কমে গেল। আর যেহেতু এই জায়গাতে রিস্ক কমে গেছে, এইটা কি এখন প্রফিটে কনভার্ট হইব না? যতটুকু আগে রিস্ক ছিল সেটাও প্রফিটে তো কনভার্ট হয়, তারপরে যতটুকু আসে সেটাও প্রফিটে কনভার্ট হয়ে যায়। সো এইটা রিস্ক ম্যানেজমেন্ট হইতেছে এমন একটা সিস্টেম যেটার মাধ্যমে পূর্বে যতটুকু রিস্ক হওয়ার কথা ছিল সেই রিস্কটারেও কমায়া ওই রিস্কটারে উল্টা আরেকটু অনেকটা প্রফিটের দিকে কনভার্ট করে নিয়ে আসা, ঠিক আছে। তো এইটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। তো এই রিস্ক ম্যানেজমেন্টগুলো মানুষে অনেক ধরনের ওয়েতে করে, বাট আমার ব্যক্তিগত যে রিস্ক ম্যানেজমেন্ট, সেই রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী আমি এই রিস্ক ম্যানেজমেন্টে 5টা ওয়েতে ডিভাইড করছি বা 5টা ওয়েতে ভাগ করছি। আমার কাছে রিস্ক ম্যানেজমেন্ট হইতেছে 5 ধরনের। ওকে, সো এইবার হচ্ছে আমরা এই 5 ধরনের রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে আলোচনা করব। এই জন্য এখানে লেখছি যে টাইপ অফ রিস্ক ম্যানেজমেন্ট। আমার নজরে রিস্ক ম্যানেজমেন্টের ধরন কয়টা? 5টা। 1 নাম্বার রিস্ক ম্যানেজমেন্ট হইতাছে রেশিও টাইপ রিস্ক ম্যানেজমেন্ট, রেশিও টাইপ রিস্ক ম্যানেজমেন্ট। ওকে, 2 নাম্বার যে রিস্ক ম্যানেজমেন্ট আমার নজরে সেটা হচ্ছে জোন টাইপ রিস্ক ম্যানেজমেন্ট। জোন টাইপ রিস্ক ম্যানেজমেন্ট মানে কি, যে আমরা যখন কোনো একটা এন্ট্রি খুঁজি সাপ্লাই অথবা ডিমান্ড থেকে, ওই পুরাটা একটা জোন থাকে না, ওই জোনের থেকে এন্ট্রি নেওয়ার জন্য যে একটা রিস্ক ম্যানেজমেন্ট আমরা ফলো করি সেটা হচ্ছে জোন টাইপ রিস্ক ম্যানেজমেন্ট। ওকে, এখন হইতেছে আবার এন্ট্রি টাইপ রিস্ক ম্যানেজমেন্ট। অনেকে বলবো যে ভাই এইগুলা জীবনে শুনেই নেই, এন্ট্রি টাইপ রিস্ক ম্যানেজমেন্ট আবার কি? এই যে মাত্র বললাম একটা জোন আছে, সেই জোনের ভিতরে আবার কিছু ইম্পর্টেন্ট এরিয়া থাকে। যদি ডিমান্ড এরিয়া হয় তাহলে সেখানে কিছু আপনার ওই যে কিউএম লেভেল থাকতে পারে, বিভিন্ন সাপোর্ট লেভেল থাকতে পারে, স্ট্রঙ্গার একদম হায়ার টাইম ফ্রেম থেকে সাপোর্ট লেভেল। সো এই পুরোটা জোন হওয়া সত্ত্বেও জোনের ভিতরে ইম্পর্টেন্ট একটা এরিয়া থাকবো, ওই ইম্পর্টেন্ট এরিয়ার থেকে মার্কেটটা ট্যাপ করে তারপরে চলে যাওয়ার পসিবিলিটি থাকে। সো এরকম ধরনের যে রিস্ক ম্যানেজমেন্টটা সেটা হইতেছে এন্ট্রি টাইপ রিস্ক ম্যানেজমেন্ট। ওকে, তারপরে 4 নাম্বার যে রিস্ক ম্যানেজমেন্টটা আছে সেটা হচ্ছে পার্শিয়াল টাইপ রিস্ক ম্যানেজমেন্ট। এগুলো আমি একটু পরে ডিটেল সহকারেই বুঝাইতেছি, সমস্যা নেই। 4 নাম্বার রিস্ক ম্যানেজমেন্ট কি? পার্শিয়াল টাইপ রিস্ক ম্যানেজমেন্ট। ওকে, আর 5 নাম্বার যে রিস্ক ম্যানেজমেন্টটা আছে সেটা হচ্ছে কি ট্রিলিং টাইপ রিস্ক ম্যানেজমেন্ট। অনেকে শুনবেন যে ভাই ট্রিলিং স্টপ লস করে, ট্রিলিং স্টপ লস। ওই ট্রিলিং স্টপ লস টাইপের যে একটা রিস্ক ম্যানেজমেন্ট আছে না, সেটাই হইতাছে ট্রিলিং টাইপ রিস্ক ম্যানেজমেন্ট। সো আমি এখন কাজ করি একটা একটা করে আপনার করে বোঝানো শুরু করি, তাহলে ডিটেল সহকারে বুঝতে পারবেন। তো শুরুতে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এই যে ফার্স্ট যে রিস্ক ম্যানেজমেন্টটা আছে রেশিও টাইপ রিস্ক ম্যানেজমেন্ট, সেইটা কি আমরা একটু শুরুতে শিখে আসি, ঠিক আছে? রেশিও টাইপ রিস্ক ম্যানেজমেন্ট। ওকে, আমরা একটু এবার চার্টের ভিতরে আসি যে রেশিও টাইপ রিস্ক ম্যানেজমেন্টটা কি সেইটা একটু বোঝার ট্রাই করি। ওকে, রেশিও টাইপ রিস্ক ম্যানেজমেন্ট হইতাছে আমরা আমাদের রিস্ক টু রেওয়ার্ড রেশিও, ঠিক আছে? এখন রিস্ক টু রেওয়ার্ড রেশিও বলতে কি জিনিস, সেটা হইতাছে কতটুকু স্টপ লস
আপনার আছে বা কতটুকু টাকা আপনি রিস্কে নিছেন, আর ওই টাকাটা দিয়া ওই টাকার তুলনায় কত গুণ আপনি প্রফিট নিতে চাইতেছেন। যেমন ধরেন আমি এখানে একটা এক্সাম্পল হিসাবে একটা টুল রাখছি, সেটা হচ্ছে আমরা সবাই জানি এটা হচ্ছে কি লং পজিশন আর শর্ট পজিশনের টুল, যেটা হচ্ছে আমাদের রেশিও আমাদেরকে ডিফাইন করে দেয়। ঠিক আছে, যেমন এইখানে একটা জিনিস দেখেন, এইখানে 50 পিপস আমাদের স্টপ লস কতটুকু রাখছি আমরা, 50 পিপসের স্টপ লস রাখছি। জাস্ট এক্সাম্পলের জন্য আমি বলতেছি, এই 50 পিপসের স্টপ লস নিয়ে আমরা কি নিতেছি, এটা হচ্ছে কি আমাদের রিস্ক। এই 50 পিপস কি আমাদের রিস্ক। এই 50 পিপসের ভিতরেই আমরা বিভিন্নভাবে ক্যালকুলেশন করে আমাদের যে মানি ম্যানেজমেন্টের নির্দিষ্ট পরিমাণ টাকা আছে সেইটার কি করছি, এইটার মাধ্যমে কনভার্ট করছি, যে এই 50 পিপসের ভিতরে আমাদের মানি ম্যানেজমেন্ট করার পরে যেই টাকাটা হয়েছে সেই পরিমাণ টাকা এতটুকু লটস, এতটুকু পিপসের মধ্যে বিভিন্ন লট সাইজ অনুযায়ী আমরা ভাগ করে দিয়ে দিছি। তার মানে কি এই 50 পিপসের ভিতরে আমরা লট সাইজ অনুযায়ী ডিফাইন করে দিছি যে আমার কত টাকা পরিমাণ বা কত ডলার এইখানে আমাদের রিস্ক আছে। তার মানে আমাদের রিস্ক হইতেছে কতটুকু, জাস্ট এই 50 পিপস লাল এরিয়াটা, এই যে পরিমরির মতো দেখতে এরিয়াটা আছে, এটা হইতেছে আমার রিস্ক। এইবার রেশিও মানে কি, এই যে এটুকু রিস্ক নিলাম, এই যে এটুকু 50 পিপসের রিস্ক নিলাম আমরা এখানে, এই যে এখানে আমরা 50 পিপসের রিস্ক নিলাম, এই 50 পিপসের রিস্ক নিয়া আমরা কতটুকু প্রফিট করতে চাইতেছি। আমার যদি লস হয় তাহলে কত হইব, 50 পিপসই লস হইব। যদি লস হয়ে যায়, যেহেতু রিস্ক নিছি লস হইতে পারে, আর লস হলে কতটুকু হইব, 50 পিপসই লস হইব, কারণ আমরা স্টপ লস ইউজ করতেছি 50 পিপসের। ওকে, এখন রেশিও মানে হইতাছে এই এতটুকু যে আমরা রিস্ক নিলাম, এই রিস্কের তুলনায় কত গুণ আমরা প্রফিট নিতে চাইতেছি, সেইটাই হইতাছে রিস্ক টু রেশিও বা রিস্ক টু রেওয়ার্ড রেশিও, কতটুকু রেওয়ার্ড নিতে চাইতেছি। এখন ধরেন যে আমি এমন আছে 50 পিপসের, যেহেতু এখানে 50 পিপস রিস্ক নিছি, আমি যদি এখন কি করি 50 পিপসেরই ধরেন এখানে আর 50 পিপসের প্রফিট নিয়ে মার্কেট থেকে বেড়ে যেতে চাই, তার মানে কি আমি যতটুকু রিস্ক নিছি ততটুকুই প্রফিট মার্কেট থেকে নিয়ে বাড়ায় যেতে চাইতেছি, এটা হইতেছে রিস্ক টু রেওয়ার্ড রেশিও। এখন এটা তাহলে কি হয়, রিস্ক টু রেওয়ার্ড রেশিও এই ক্ষেত্রে হয়, আমার রিস্ক নিছি আমি 1, আমার রেশিও ছিল 1, এর মানে দাঁড়াইতেছে আমি যে রিস্ক নিছি এখানে 50 পিপস, আমি প্রফিটও নিছি, আমি রিস্ক নিছি 50 পিপস আর প্রফিটও ক্যাপচার করতেছি 50 পিপস, এর বেশি আমি মার্কেটের ভিতরে থাকবো না। এইটা হইতেছে দাঁড়াইতেছে কি রিস্ক টু রেওয়ার্ড রেশিও 1:1। এবার যদি আমি চাইতেছি যে তুমি 50 পিপসের রিস্ক নিছি, আমি এই 50 পিপসের ডাবল প্রফিট নিব, তাহলে কত হয়, 100 পিপস হয় এখানে। তাহলে আমি কত পিপস, 100 পিপসের প্রফিট নিব। সো আমি 50 পিপসের রিস্ক নিয়ে যদি 100 পিপসের প্রফিট নেই, তাহলে কি দাঁড়াইতেছে আমার রিস্ক টু রেওয়ার্ড রেশিও, আমি রিস্ক নিছি হচ্ছে এই 1 হচ্ছে কি আমার রিস্ক এই 50 পিপস, আর রেশিও কতটুকু হইলো 1:2, কারণ কি আমার এই 50 পিপসের ডাবল আমি প্রফিট নিতেছি 100 পিপস, এই জন্য হচ্ছে 2, আমার রিস্কের ডাবল হচ্ছে আমার রেশিও বা রেওয়ার্ড। আশা করি বুঝতে পারতেছেন রেশিও ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্টটা কি। ওকে, এখন যদি আবার আমরা কি করি, এই যে আমরা 50 পিপসের রিস্ক নিছি, আমরা আরও বেশি প্রফিট নিতে চাইতেছি, তাহলে কি হইব, 150 পিপসের টেক প্রফিট, 150 পিপস, তাহলে 150 পিপস আমগো রিস্কের কয় গুণ হয়, 3 গুণ না, তাহলে আমগো রিস্ক হইতাছে 50 পিপস, আমগো রেশিও হইতাছে কতটুকু, 150 পিপস, 3 গুণ আমগোর তাই না, 3 গুণ আমগোর স্টপ লসের বা আমগোর রিস্কের। সো এইটাই হইতাছে এক ধরনের রিস্ক ম্যানেজমেন্ট, যে আমি কতটুকু মার্কেটে রিস্ক নিছি 50 পিপস, ওই রিস্ক নিয়ে আমি রেওয়ার্ড কতটুকু চাইতাছি, আমি রেশিও কতটুকু চাইতাছি, আমার স্টপ লসের বা আমার যে রিস্কটা নিছি আমি মার্কেটে আমার নির্দিষ্ট পরিমাণে টাকা দিয়ে মানি ম্যানেজমেন্টের, সেইটার কত গুণ আমি প্রফিট চাইতাছি। যদি আমার ডাবল চাই, ট্রিপল চাই, বা তারও 4 গুণ চাই, 5 গুণ চাই প্রফিট, তাহলে সেইটারে কি বলে, রেশিও ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট। এটাও এক ধরনের রিস্ক ম্যানেজমেন্ট। এখন এটা কেন এক ধরনের রিস্ক ম্যানেজমেন্টের ভিতরে পরে, অনেকে আমার এই প্রশ্নটা করতে পারে। এই প্রশ্নটা এই কারণে হইতাছে, ধরেন যে আপনি এখানে ট্রেড নিছেন, রিস্ক নিছেন 50 পিপসের, 1 ঘন্টার ভিতরে আপনার কি করলো মার্কেট, আপনার যেই রেশিও রিস্কটা ছিল সেইটা কি করছে মার্কেট দিয়ে দিছে আপনার, মানে কি 50 পিপসেরই টেক প্রফিট দিয়ে দিছে। এখন এমন হইতে পারে আপনি তার বেশি হোল্ড করবেন না, তার মানে কি আপনি জাস্ট 1 ঘন্টা হোল্ড করছেন, এমনও তো হইতে পারে তার বেশি যদি 1 ঘন্টা হোল্ড করেন আপনার পুরোপুরি মার্কেটে স্টপ লস দিয়ে দিতে পারে, তার মানে কি আপনার লস হয়ে গেল না। সো মার্কেটে অনেকক্ষণ টিকা থাকা মানে কি আপনার রিস্ক আস্তে আস্তে বাড়তেছে, যত বেশিক্ষণ আপনি মার্কেটে থাকবেন আপনার রিস্ক বাড়বো, হয়তো বা আপনার এই রিস্ক বাড়ার কারণে হয়তো প্রফিট বেশি হইব বা লস বেশি হইব, মানে লস হয়ে যাব, এটা হচ্ছে কাহিনী। সো এখন যেহেতু এটার সাথে আবার মার্কেটে টিকা থাকা মানে কতক্ষণ আপনি থাকতে চাইতেছেন মার্কেটে, এই বিষয়টা কানেক্টেড আছে। সো এই ক্ষেত্রে আবার আরেকটা বিষয় চলে আসে এখানে, সেটা কি,
কেন এটা মানি ম্যানেজমেন্টের ভিতরে বলে রিস্ক ম্যানেজমেন্ট, এটা হইতেছে ওই জিনিসটা যে আপনি যেহেতু 1 ঘন্টার ভিতরে আপনার যেই রিস্ক ছিল সেটার অর্ধেক প্রফিট করছেন, মানে আপনার 1 গুণ প্রফিট করছেন। আপনি রিস্ক নিছিলেন হইতেছে কতটুকু, আপনি রিস্ক নিছিলেন হইতেছে 50 পিপস, আপনি রিস্ক নিছিলেন হইতেছে 50 পিপস, রেশিও নিতেছেন বা প্রফিট নিতেছেন 50 পিপস। এটার ফলে কি হইতেছে, আপনার মোটামুটি কম রিস্ক থাকতেছে। এখন যদি 50 পিপসের জায়গায় আপনি 1:2 নিতেন আপনার রিস্ক টু রেওয়ার্ড রেশিও, বা আপনার রিস্কের ডাবল প্রফিট করতে চাইতেন, তাহলে সেই ক্ষেত্রে কি হইতো, আপনার 2 ঘন্টা মার্কেটের ভিতরে ওয়েট করতে হইতো। এই 2 ঘন্টার ভিতরে এমনও হইতে পারতো মার্কেটটা উপরের দিকে না গিয়ে উল্টা আপনার স্টপ লস হিট করে দিতে পারে। আপনার রিস্কের টাইমটা কি আরও বাড়তেছে না? সো এইটা হইতাছে এই যে ম্যানেজমেন্ট করতেছেন যে আপনি যত বেশি রিস্ক নিতে চাই, আপনি যত বেশি মার্কেটের ভিতরে রিস্ক নিতে পারবেন, আপনার প্রফিটটাও ততটুকু বাড়বো বা আপনার রেশিওটাও ততটুকু বাড়বো। সো আপনার প্রফিটের পরিমাণ, রিস্ক নেওয়ার যে পরে যে প্রফিটটার পরিমাণ আছে সেটা যতটুকু আপনি বাড়াইতে চাইবেন, আপনার রিস্কটাও মার্কেটের ভিতরে ততটুকু বাড়বো। বাট এই যে আপনি ম্যানেজমেন্ট করতেছেন, একটা আপনার রিস্কের ডাবল করতেছেন, টাকাটা ট্রিপল করতেছেন, এটার ফলে যে রেশিওটা তৈরি হইতেছে, এটা হইতেছে আপনার রেশিও ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট। আশা করি মোটামুটি বুঝতে পারতেছেন যে এটার রেশিও ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট কেন বলতেছে। রেশিও ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট এই কারণে বলতেছে যে রেশিও হইতেছে আপনার রিস্কের টাকাটারে আপনি কতটুকু গুণ বা কতটুকু বাড়াইতে চাইতেছেন বা কত গুণ বাড়াইতে চাইতেছেন সেটার পরিমাপ। সো আপনি যত বেশি রেশিও বাড়াইবেন, ঠিক আছে, যত বেশি রেশিও বাড়াইবেন তত সময় বেশি লাগবো, আর যত বেশি সময় মার্কেটের ভিতরে আপনার এই রিস্কটা নেওয়া থাকবো তত বেশি আপনার ক্ষতি আপনার ক্ষতির সম্ভাবনা আছে, আবার প্রফিট হওয়ার সম্ভাবনা আছে, মানে রিস্কটা বেশি আছে। আপনি 1:1 নিলে, এই যে 1:1 রিস্ক টু রেওয়ার্ড রেশিও যদি নেন, তাহলে যতটুকু পরিমাণে রিস্ক নিবেন, আবার 1:2 নেওয়ার ক্ষেত্রে কী হবো, তার সাথে বেশি পরিমাণে রিস্ক নেওয়া হয়ে যাব। মানে কি, এইটার জন্য যদি আপনি 1 ঘন্টা মার্কেটের ভিতরে ওয়েট করতে হয়, তখন দেখা যাবো যে এই যে 1:2 নেওয়ার লাগে এমন হইতে পারে আপনার 3 ঘন্টা পর্যন্ত মার্কেটের মধ্যে ওয়েট করতে হইতে পারে। তার মানে কি 3 ঘন্টা মার্কেটের ভিতরে আপনার ট্রেডটা রানিং থাকবো। এটার ফলে রিস্কটাও ততটুকু বাড়তেছে। যত বেশি মার্কেটের ভিতরে থাকবেন তত বেশি রিস্ক বাড়বো। এটা হইতেছে রিস্কের ফলে রেশিও আসতেছে, আপনার রিস্কের ফলে রেওয়ার্ড আসতেছে। তো এটা হইতেছে রেশিও ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট। আর 1:3 যদি নেন, তাহলে কি হয়, সবচাইতে বেশি এই দুইটার তুলনায় আরও বেশি রিস্ক নিতেছেন মার্কেটের ভিতরে। কারণ ওইটা এমন হইতে পারে আপনার এইটার জন্য আপনার অ্যারাউন্ড ধরেন যে 9 ঘন্টার মতো মার্কেটের ভিতরে ট্রেডটা রানিং রাখতে হইতে পারে। তার মানে কি, যত বেশি মার্কেটের ভিতরে আপনি সাস্টেন করতে চাইতেছেন, যত বেশি মার্কেটের মধ্যে ওয়েট করতে চাইতেছেন, ট্রেডটারে হোল্ড করতেছেন, তত বেশি রিস্ক হইতেছে। আর এটার ফলে আপনার রেশিও বাড়তেছে, প্রফিটও বাড়তেছে, আর লস হইলে সেটার পরিমাণটাও বাড়তেছে, যে লস হওয়ার প্রবাবিলিটি অনেক বাড়ছে। কারণ যত বেশি মার্কেটে থাকবেন তত বেশি লস হওয়ার প্রবাবিলিটি বাড়বো। এইসব হইতেছে ঘটনা। সো আশা করি মোটামুটি বুঝতে পারছেন যে রেশিও ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্টটা কি। এই জায়গায় যদি আপনি 1:2 নেন, তাহলে এই যে 1:1 নেন, তাহলে কী হইলো, আপনি যতটুকু পরিমাণে রিস্ক নিছেন তার 1 গুণ প্রফিট নিতেছেন। এটা তো ইজি, মানে কম রিস্ক। এখন যদি এটা ডাবল নিতে চান, 1:2 নিতে চান, মানে আপনি 50 পিপসের স্টপ লস দিচ্ছেন, টেক প্রফিট নিতেছেন 100 পিপসের। তার মানে কি, আপনার স্টপ লসের ডাবল টেক প্রফিট নিতেছেন। তার মানে আপনার অনেকটা লম্বা সময়, আগের 1:1 তুলনায় বেশি সময় মার্কেটের মধ্যে ট্রেডটা ফালাই রাখতে হইব, রিস্কটা যার কারণে বেশি। যত বেশি মার্কেটের মধ্যে পড়ে থাকবেন, রিস্কটা বাড়বো। আর যতটুকু বেশি পড়ে থাকবেন, রিস্কটা বাড়বো। রিস্ক বাড়লে রেওয়ার্ডও বাড়বো। আমরা তো এটা শিখছিলাম। ওকে, আশা করি মোটামুটি বুঝতে পারছেন যে রেশিও ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট জিনিসটা কারে বলে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে অনেকে কি বলে জানেন, যে আমার যতটুকু রিস্ক আছে আমি তার 2 গুণ বা 3 গুণ বেশি যদি আমার রেশিওটা থাকে, তাহলে কি হয়, আমার একটা দুইটা স্টপ লস হিট করলেও বাকিটা আমার ওই উইনিং অ্যাকুরেসির কারণে আমি দিন শেষে প্রফিটে থাকি। যেমন 1:3 জাগো রিস্ক টু রেওয়ার্ড রেশিও, ধরেন যে 10টা ট্রেড নিছে, ওই 10টার ভিতরে ধরেন যে ওর 5টা ট্রেড স্টপ লস হিট করছে, আর 5টা ট্রেড টেক প্রফিট হিট করছে। এই যে 5টা ট্রেড হয় স্টপ লস হিট করছে, বাকি 5টা ট্রেড টেক প্রফিট হিট করা থেকে হয়েছে জানেন, 1:3 কইরা পাইছে না, ওই দিন শেষে পুরাপুরি প্রফিটেবল ট্রেডার, প্রফিটে আছে। মোটামুটি বুঝতে পারছেন 1:3 কারণে এই যে রিস্ক টু রেওয়ার্ড রেশিও, এইটা আপনারা এইভাবে আপনারা টিকে রাখতেছে, আপনার মানি ম্যানেজমেন্ট আপনারা লাইফ দিতেছে। আর ওই লাইফটারে রিস্ক টু রেওয়ার্ড রেশিও বা রিস্ক ম্যানেজমেন্টের মাধ্যমে আপনি মার্কেটের ভিতরে প্রফিটেবল হইতে পারতেছেন। এইটাই হইতেছে ঘটনা। এই যে আপনার একটা রেশিও 1:3 নেওয়ার কারণে জাস্ট আপনি প্রফিটেবলে থাকতেছেন। এখন এই জায়গায় যদি 1:3 না নিয়া, ঠিক আছে, এই জায়গায় যদি 1:3 রিস্ক টু রেওয়ার্ড রেশিও না নিয়া 1:2 রিস্ক টু রেওয়ার্ড রেশিও নিতেন, তাহলে কি হইতো, এই জায়গায় আপনি 5টার ভিতরে 5টা ট্রেড স্টপ লস হিট করছে, আর 5টা ট্রেড টেক প্রফিট হিট করছে, আপনি প্রফিটেবলে থাকার পসিবিলিটি নাই।
ইকুয়াল টু অবস্থায় চলে আসতে পারে না, এমন একটা প্রবাবিলিটি চলে আসবে। তার মানে কি আপনি এমন একটা পসিবিলিটি আছে যে আপনার যতটুকু ব্যালেন্স ছিল সেম ব্যালেন্সটা এবার রয়ে গেল, এরকম একটা পসিবিলিটি আছে। আবার যে 1:1 হইতো রিস্ক টু রেওয়ার্ড রেশিও, তাহলে কি হইতো, এই যে 1:1 হইলে কি হইতো, আমি জাস্ট এক্সাম্পল দিতেছি, আমি এত ক্যালকুলেশন করতেছি না, ঠিক আছে। 1:1 হলে কি হইতো, 5টা ট্রেড প্রফিট, 10টা ট্রেডের ভিতরে 5টা ট্রেড প্রফিট, 5টা ট্রেড লস, তার মানে আপনি লুজিংয়ে আছেন, আপনি কি আছেন, লসে আছেন। সো এই বুঝতেছেন আপনার এই রেশিও ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট আপনার কি করতেছে, আপনি প্রফিটেবল হইবেন কি না, আপনার এই রিস্ক ম্যানেজমেন্ট বলতেছে আপনি প্রফিটেবল হইবেন কি না। আপনি যত বেশি রিস্ক নিতে পারবেন তত বেশি প্রফিটেবল হওয়ার পসিবিলিটি আছে, বাকিটা আপনার নলেজের উপরে, আপনার ডিসিশনের উপরে ডিপেন্ড করতেছে। বাট রিস্কটারে যদি আপনি ভালো করে ম্যানেজমেন্ট করা শিখা যান, তাহলে সেই ক্ষেত্রে কি হইতেছে, প্রফিটেবল হওয়ার চান্সটা সবচেয়ে বেশি বেড়ে যেতেছে। এই কারণেই বলে যে প্রফিটেবল ট্রেডার সবচেয়ে বেশি নিজের রিস্ক ম্যানেজমেন্টটা ফলো করতে জানে। এর বেশি আর কোনো কথা আছে? সো রেশিও ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট যা আছে একটুক ধাক্কাতে বুঝে যাওয়ার কথা আমি মনে করি। ওকে, তাহলে ফার্স্ট যে টাইপ ছিল আমার রিস্ক ম্যানেজমেন্টের, রেশিও ভিত্তিক বা রেশিও টাইপ রিস্ক ম্যানেজমেন্ট, সেটা আশা করি বুঝে গেছেন, আর বলা দরকার নাই। এবার আসি 2 নাম্বার রিস্ক ম্যানেজমেন্টের ভিতরে, সেটা হচ্ছে জোন টাইপ রিস্ক ম্যানেজমেন্ট। এই জোন টাইপ রিস্ক ম্যানেজমেন্টটা কি, এটার জন্য আমি আবার এবার চার্টের দিকে চলে যাই। জোন টাইপ রিস্ক ম্যানেজমেন্ট কি, আপাতত এটার আমি ডিলিট করলাম। ধরেন যে আমি টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিতরে আমি দেখছি যে এইখান থেকে মার্কেটটা এতক্ষণ পুরোপুরি ডাউনে শিফট হইতেছিল, ডাউন ট্রেন্ডে ছিল, বাট এই জায়গায় আসার পরে আমি ইজিলি দেখতে পারছি আমার মার্কেট ব্রেকআউট দিয়ে দিছে। মানে কি, মার্কেট পুরাপুরি ফার্স্ট টাইম ধরেন যে ইনডিউসমেন্ট মাঝে মধ্যে করে, বাট সেকেন্ড টাইম পুরাপুরি আমি কনফার্মেশন পাইয়া গেছি যে এইবার আমার মার্কেট পুরাপুরি চেঞ্জ অফ ক্যারেক্টার পাইছে, ডিরেকশনে শিফট হয়ে গেছে গা। এবার শিওর আমার মার্কেটটা এই যে এইখান থেকে যে ইম্পালসিভ মুভটা পাইছে বা ভালো একটা মোমেন্টাম পাইছে, এটা আমার ক্যারেক্টার শিফট করাই দিছে, এবার আমার মার্কেটটা আপ ট্রেন্ডের দিকে যাইবো, ঠিক আছে। ফলে কি হইলো, এই ইম্পালসিভ মুভের কারণে আপনি কি পাইছেন, একটা ডিমান্ড জোন পাইছেন। আর আমার যারা সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনের ভিডিও দেখছেন তারা জানেন, সাপ্লাই থাকে উপরের দিকে, ডিমান্ড থাকে নিচের দিকে। সাপ্লাই মার্কেটে কি করে, নিচের দিকে নিয়ে আসে, আর ডিমান্ড মার্কেটে উপরের দিকে নিয়ে যায়। সো যারা সাপ্লাই ডিমান্ডের ভিডিও দেখেননি তারা দেখতে পারেন। সো এই জায়গায় একটা কি হইতেছে, ডিমান্ডের তৈরি হইতেছে। এখন ধরেন যে এখানে ডিমান্ডের পুরা জোন হইতেছে, ধরেন যে পুরাটা, ঠিক আছে, এই পুরাটা হইতেছে ডিমান্ডের জোন। এখন একটা জিনিস দেখেন তো, আমরা এখন কি শিখতেছি, জোন ভিত্তিক বা জোন টাইপ রিস্ক ম্যানেজমেন্ট, মানে জোন ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট, ঠিক আছে। সো এখন এই যে আমরা একটা ডিমান্ড জোন পাইলাম মার্কেটের মধ্যে কাজ করার জন্য, এইখানে একটা ডিমান্ড জোন পাইছি। এই যে ধরেন যে এইটা হইতেছে ওই ডিমান্ড জোন, যেইখানের থেকে মার্কেটটা কি করছে, একটা পাওয়ার পাইছে, ইম্পালসিভ মুভ দিছে, ইভেন ওই ইম্পালসিভ মুভের ভিতরে ইমব্যালেন্সও আছে, এতটুকু পাওয়ার পাইছে। ধরেন যে আমি এক্সাম্পলের খাতিরে বলতেছি, ইমব্যালেন্সও আছে। সো মার্কেট এতটুকু ইম্পালসিভ মুভ পাইছে, এটা হইতেছে আমার ওই ডিমান্ড জোন। এখন একটা হাই প্রবাবিলিটি আছে যে এই ডিমান্ড জোনের ভিতরে যখন মার্কেটটা আরেকবার আসবো, এখান থেকে পুরোপুরি একটা বাইং প্রেশার আসার, তাহলে জোন কতটুকু, এই জায়গার থেকে স্টার্ট, এই জায়গায় এন্ড। তাহলে জোনটা কতটুকু হয়, একটা দেখেন তো জিনিসটা, জোনটা কতটুকু হয়, এই জোনটা হয় পুরোপুরি কতটুকু হয়, এই জোনটা হয় পুরোপুরি 50 পিপস। ধরেন যে 50 পিপসই দেই, এখান থেকে 50 পিপস দরকার নাই, ধরেন যে এইটা একটু নিচ পর্যন্ত রাখতে হয়, তো 46 পিপস বা 45 পিপসের স্টপ লস। তাহলে এই পুরোটা জোনের ভিতরে ট্রেড নিতে গিয়া আপনার স্টপ লস দিতে হইলো 45 পিপসের। সো একটা কথা বলেন যে মার্কেট মুভই করে কতটুকু, একটা মার্কেট মুভ করেই কতটুকু, একটা সেশনের পাওয়ার যদি পায় সেই ক্ষেত্রে দেওয়া যায় 150 পিপস, 200 পিপস, তা আবার সর্বোচ্চ। এত ভালো মোমেন্টাম পায় না। যদি মাঝে মধ্যে খুব ভালো জোন পিওআই থাকে, বড় বড় বায়াররা মার্কেটের ভিতরে আসে, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় বড় বাইরে আসলে ভালো মুভ আসে, বাট অ্যাকচুয়ালিতে মার্কেটের ভিতরে এত মুভ আসে না। সো মার্কেটের ভিতরে আবার ওইটা জোন মানে পজিশন ডিফাইন করে, যে আপনার সেশনটা শুরু হওয়ার পরে মার্কেটটা অলরেডি কতটুকু মুভ করছে সেটার উপরে ডিপেন্ড করে। সো 50 পিপসের মতো যদি আপনার স্টপ লসই লাইগা যায়, আপনি প্রফিটই করবেন কতটুক ভাই, মার্কেট মুভই করে কতটুকু। সো এইখানে কি হইতেছে, আপনার রিস্কটা ঠিকই বাড়তেছে, রিস্কটা বেশি থেকে যেতেছে, বাট প্রফিটের রেশিওটা কমে আসতেছে। আর প্রফিটের রেশিও রিস্ক মার্কেটের ভিতরে নিয়েও যেহেতু আপনার প্রফিটের রেশিও কমে আসতেছে, তার মানে এটা খুবই বাজে বিষয় আপনার লেগে। তো ফলে কি হয়, আর আমার যে এই স্টপ লসটা 45 পিপস আছে, এটার জন্য দায়ী কে বলতে পারেন, এটার জন্য দায়ী হইতেছে আমার এই ডিমান্ড জোন, আমার জোনটার এটার জন্য দায়ী। সো এই জোনটারে এবার আপনি কেমনে রিস্ক ম্যানেজমেন্ট করবেন, এই জোনটারে কমায় আনা সম্ভব,
এই জোনটারে যদি আপনার নলেজ দিয়ে আপনি এই জোনের যে রিস্কটা আছে এখন 45 পিপস, এই রিস্কটারে কমায় যদি এখন নিয়ে আসেন আপনি ধরেন যে 20 পিপসে বা 25 পিপসে, তাহলে অনেকটা রিস্ক কমে গেল না? আর যেই জায়গায় রিস্কটা মার্কেটে আপনি কমাইতে পারছেন ওইটা কি এখন আপনার প্রফিটে কনভার্ট হয়ে গেল না? এতক্ষণ ছিল এই জায়গায় এন্ট্রি, এবার আপনার এন্ট্রি চলে আসবে এই জায়গায়। এখানে কত পিপসের আপনি রিস্কটা প্রফিটে কনভার্ট করে দিলেন? অ্যারাউন্ড 15 পিপসের মতো মনে করেন যে আপনি প্রফিটে নিয়ে এলেন, যেটা আপনার রিস্কের ভিতরে পড়ে থাকার কথা ছিল। বুঝতেছেন তো? একের দিকে আপনার রিস্কও কমলো, আরেকদিকে এই রিস্কটারে আপনি প্রফিটে কনভার্ট করলেন। জোন ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট কতটুকু কাজে লাগে আপনি দেখতেছেন। সো এইবার এখানে ঘটনাটা কি ঘটলো, ধরেন যে আপনার এই পুরোটা ছিল হচ্ছে জোন, এটা ছিল হচ্ছে আপনার এন্ট্রি এরিয়া। আপনার এখন জোন ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে, এতটুকু স্টপ লস দিলে মার্কেটে মুভই করবো কতটুকু সেইটা সমস্যা। ইভেন আমার দেখবেন আমি 2টা 3টা একটা জোনের ভিতরে 2টা 3টা এরিয়া ড্র করি, কেন করি? পুরান আমার ব্যক্তিগত রিস্ক ম্যানেজমেন্ট। ওকে, সো এটা হইতেছে জোন ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট। সো এখন কি হইতেছে, আমি চাইতেছি এত বড় রিস্ক নিলে আমার পুষাইবো না, আমি আমার জোন ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্টের মাধ্যমে আমার জোনটা আরো কমায় নিয়ে আসবো। ফলে কি হইতেছে, আমার রিস্কটা কমবো, আর রিস্কটা কমবো পাশাপাশি কি হইতেছে, আমার জোনটাও কমে আসবো। আর হইতেছে আমার যে জায়গাটা এতক্ষণ রিস্ক নেওয়ার কথা ছিল সেই জায়গাটা এখন উল্টা আমার প্রফিটে কনভার্ট হইব। সো আমি 5 মিনিটের দিকে চলে যাবো। 5 মিনিটের দিকে আসার পরে আমি এখন কি করবো, এই জায়গায় যে আমি এতক্ষণ রিস্কটা নিয়েছিলাম এত বড় জোনের ভিতরে, এত বড় এরিয়ার ভিতরে, এইটারে আমি এখন কমায় কি করবো, ডিরেক্টলি এই ক্যান্ডেলে নিয়ে আসবো। এতক্ষণ কই ছিল, আমি এটা আগের মতো রাখি, আমি এই জায়গায় আরেকটা ড্র করি এরিয়া, ঠিক আছে? এই জায়গায় ধরেন যে আমি আরেকটা জোন ড্র করি। এতক্ষণ যে এত বড় 50 পিপসের 45 পিপসের জোন ছিল সেইটার আমি এখন জাস্ট এটুক করে দিব। এটুক হইতেছে আমার জোন এখন, ঠিক আছে? এতক্ষণ ছিল কত, 45-47 পিপসের মতো স্টপ লস। এইবার আমার স্টপ লস কতটুকু হইব? এইবার আমার স্টপ লস হইব অনলি 22 পিপসের। 22 পিপসও না, আর একটু কমায় দিই। এবার আমার স্টপ লস হইব অনলি 20 পিপসের। আগের কত, আগের অর্ধেকের চাইতেও কম এখন। আগে ছিল যদি 45 পিপস, আগে ধরেন ছিল কত পিপস, 45 পিপস, এখন আছে আমার 20 পিপস। কতটুকু কমাইছি? 15 পিপস। এই 15 পিপস কি এখন আমার প্রফিটে কনভার্ট হলো না? যতটুকু ছিল। এইটা হইতেছে জোন ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট। আপনি যে জোনটা ছিল এত বড়, ওই জোনটারে কমায় আপনার রিস্ক ম্যানেজমেন্টের মাধ্যমে প্রফিটে উল্টা কনভার্ট করে নিয়ে আসতেছেন। এই জায়গায় ফলে কি হইতাছে, আমার টেকনিক্যাল অ্যানালাইসিস, আমার নলেজ বলতেছে যে এই জোনের ভিতর থেকেই মার্কেট ট্যাপ করে বুলিশ ডিরেকশনে চলে যাব, আমার স্টপ লস দেওয়ার প্রবাবিলিটি অনেক কম। এটা হচ্ছে আমার নলেজের উপরে ডিপেন্ড করতেছে, আমার উইনিং অ্যাকুরেসির উপরে ডিপেন্ড করতেছে। বাট আমার যে এত বড় জোনটা ছিল 45 পিপসের, সেই জায়গাতে 15 পিপস আমি আরও কমায়া আমার এই 15 পিপসের প্রফিটে আমি কনভার্ট করে দিতে পারতাছি, ঠিক আছে? এই 15 পিপসটা আমি প্রফিটে কনভার্ট করতেছি, আর আমার এখন অ্যাকচুয়াল 45 পিপসের জায়গায় 22 পিপস হইব আমার স্টপ লস। বুঝতেছেন তো রিস্ক, জোন ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট কতটুকু কাজে লাগে? আমার ফেভারিট। আমি যে কীভাবে রিস্ক ম্যানেজমেন্ট করি এগুলো দেখেন খালি, এখন অনেকে এইগুলো ভাবেও নাই মনে কোনো দিন, তাই না? সো এখন আবার ঘটনা হইতেছে, এখানে জোন ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট করলাম, এর ফলে একটা ঝামেলাও আছে। কি ঝামেলা? যেহেতু এই পুরাটা হচ্ছে জোন, এই পুরাটা হচ্ছে আমার ডিমান্ড, ফলে কি হইতে পারে, মার্কেট আইসা এই ডিমান্ডে ট্যাপ করেও চলে যেতে পারে। এইটা ভ্যালিড। এখানে যদি ট্যাপ করে যায় এটাও ভ্যালিড, একটু নিচে আইসা যদি যায় এটাও ভ্যালিড, কারণ এই পুরাটা হচ্ছে জোন, এই পুরাটা ডিমান্ড, এখান থেকে মার্কেট যাইবো। এখন যে কোনো জায়গা থেকে যাইতে পারে, এটা মার্কেটের ইচ্ছা, মার্কেটের ভলিউমের ইচ্ছা, মার্কেটের বড় বাইকের ইচ্ছা, মার্কেট কোন জায়গাতে দৌড়াইবো। ফলে কি হয়, এই জোন ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্টটা করার ফলে একটা ঘটনা ঘটে, সেইটা হইতাছে আপনার যে এই এন্ট্রিটা আপনি দিতেছেন পরবর্তীতে একটু কনভার্ট মানে একটু কাস্টমাইজ কইরা আপনার জোন নতুন করে একটা জোন ড্র করে ওই জোনটার আগের বড় জোনটারে কমায় আর একটু ছোটো করছেন, যে এমন হইতে পারে এই জোনের ধারের কাছে এসে মার্কেটটা চলে যেতে পারে। সো এই ক্ষেত্রে একটা প্রবাবিলিটি বেশি বাইরা যায়, সেটা হইতেছে আপনার এন্ট্রিটা না হওয়ার, আপনার এন্ট্রিটা মার্কেটের ভিতরে প্লেস না হওয়ার একটা প্রবাবিলিটি থাকে, যে আপনার এন্ট্রির জন্য যে জোন ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট করছেন ওইটার ফলে কি হচ্ছে, আপনার ধারের কাছে এসে মার্কেটটা ডিরেক্টলি চলে গেল। এটার একটা লাইভ এক্সাম্পল আমার কাছে আছে, আমার যেই ওই ফরেক্স লিডার বিডি লাইভ যে ইউটিউব চ্যানেলটা আছে সেটার ভিতরে একটা ভিডিও আছে, 1 পিপসের লেগে আমার টেক প্রফিট, মানে আমার ট্রেডটা পড়ে নাই, 1 পিপসের জন্য আমার ট্রেডটা না পড়ে মার্কেটে অ্যারাউন্ড 400 পিপসের মুভ দিছে। এইটার একটা রিয়েল এক্সাম্পল হইতাছে এই ফরেক্স লিডার বিডি লাইভ যে ইউটিউব চ্যানেলটা আছে আমার, ওই চ্যানেলের ভিতরে আমি একটা ভিডিও আপলোড দিছি, এই যে 1 পিপসের জন্য, এই ভিডিওটা 1 পিপসের জন্য মার্কেটের এন্ট্রি পড়ে নাই, ঠিক আছে? একজ্যাক্ট এখানে কি হয়েছে, আমি ওই জোন ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্টটা ফলো করছিলাম, যার কারণে কি হয়েছে, মার্কেট ভ্যালিড জোনের ভিতরে ঠিকই আসছে, বাট আমার একদম জোন ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট করার পরে যে ছোট্ট একটা জোন ড্র করছিলাম, ওই জোনের ভিতরে জাস্ট 1 পিপসের জন্য ট্যাপ না করে মার্কেট 400 পিপসের মুভ দিছে, মানে একটা পিপসের জন্য 400 পিপসের মুভ ধরতে পারি নাই।
এটা কি কি কারণে হয়েছে? জাস্ট এই জোন ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্টের কারণে। এটা যেমন ভালো তেমন আবার খারাপও। এটা এন্ট্রি একটুর জন্য মিস করায় দিতে পারে, এরকম একটা রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম। তো আশা করি মোটামুটি বুঝতে পারতেছেন যে জোন ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্টটা আসলে কি। আপনি আপনার যে অ্যাকচুয়াল যেই আছে, আপনার যে অ্যাকচুয়াল বড় জোন আছে, সেই জোনটারে আপনার ম্যানেজমেন্টের মাধ্যমে যখন আপনি কমায়া নিয়ে আসবেন, তখন সেটা হইতেছে জোন ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট। আপনি 50 পিপসের একটা স্টপ লস রাখতে পারতেছেন না, আপনার জোন কুলাইতেছে না। সো তখন আপনি আপনার এই জোন ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্টের মাধ্যমে একটা হাই প্রবাবিলিটি লাস্ট যেই জোন আছে যত ছোটো করতে পারেন ফিল্টার করে, ছোটো করে যে একটা নতুন একটা জোন ড্র করতেছেন, ওইটার থেকে এন্ট্রি বসাইবেন। ফলে আপনার জোনটা কমে গেল। এই যে একটা জোনের ভিতরে আপনি রিস্কটারে ম্যানেজমেন্ট করতেছেন, প্রফিটে বাকিটারে কনভার্ট করতেছেন, সেটা হচ্ছে জোন ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট। ইভেন এইখানে যে এন্ট্রিটা আছে সেটা আমি লাইভ মার্কেটে রেকর্ডও করছিলাম এই এন্ট্রিটা, বাট এটা তখন মেবি রাত্রের ভিতরে পেন্ডিং অর্ডারটা পড়ছিল, রাত্রে না লন্ডন সেশনে। তখন আমি মানে ভিডিওটা রেকর্ড করতেছিলাম। এটা তো রেকর্ড থাকার কথা, এন্ট্রিটা ওই যে মার্কেট যখন বাস দেয়। হ্যাঁ ঠিক আছে, এই যে আমি এখন বর্তমানে যেই জায়গায় আছি না, এই যে এই এন্ট্রিটা দেখছেন একদম পিন পয়েন্ট থেকে পড়ছে। এখানে আমি আরও কয়েক ধরনের রিস্ক ম্যানেজমেন্ট ফলো করছি, আরও নিচের দিকে গেলে ওই রিস্ক ম্যানেজমেন্টগুলো দেখাবো। এই ভিডিওটা যারা দেখবেন ওরা মোটামুটি বুঝতে পারবেন যে এখানে যে পেন্ডিং অর্ডারটা ছিল আমার, সেটা ঠিকই আমার এই জোন ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্টের মাধ্যমে নিয়েছি, যার কারণে আমার এত ছোট্ট একটা স্টপ লস দেখা যেতেছে, 20-22 পিপসের স্টপ লস, অনেক ছোটো না? সো এই জায়গায় যা দেখতেছেন, এই জায়গায় যা দেখতেছেন একদম সেম এন্ট্রিটা আমি পেন্ডিং অর্ডার ফালায় নিয়ে নিছি। কারণ কি, আমার কাছে আমার ম্যানেজমেন্ট সিস্টেম ছিল কি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্টের ভিতরে জোন ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট ছিল। এই জোন ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট একদিকে আবার ভালো কেন জানেন? এইটা হইতাছে কি বর্তমানে এক্সট্রিম লেভেল হিসেবে কাজ করতেছে। এই এরিয়াগুলো হইতাছে কি স্ট্রং এরিয়া, ঠিক আছে, STRONG, এগুলা কি স্ট্রং এরিয়া। স্ট্রং এরিয়া কি কারণে? মার্কেট অলরেডি আমার বুলিশ শিফট হয়ে গেছে। মার্কেট এখানে আমার কী ছিল, অলরেডি বুলিশ শিফট হয়ে গেছিলো। সো এই বুলিশ শিফট হওয়ার পরে, এই যে বুলিশ শিফট হয়ে গেছে, তো বুলিশ শিফট হওয়ার পরে এটা আমার হচ্ছে একদম চরম ইম্পালসিভ মুভ দিছে, চরম পরিমাণে ডিমান্ড। সো এই ডিমান্ড মার্কেট এত সহজে ভাঙে না, মার্কেট এখন পুরোপুরি উপরের দিকে ব্রেকআউট করেই দিছে, মার্কেট এখন ওই ডিরেকশনে যাইব। সো এর ফলে কি হয়, মার্কেট মাঝে মধ্যে কি হয়, এই যে ম্যাক্সিমাম লেভেল আছে না, এই ম্যাক্সিমাম লেভেলটারে সুইপ করে, মানে কি লিকুইডিটি খায়। তো এই জোন ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্টটা একটা বেনিফিট কি দেয়, একদম ম্যাক্সিমাম লেভেল থেকে ট্রেডটা নিয়ে, পুরা জোন থেকে ট্রেডটা না নিয়ে ম্যাক্সিমাম লেভেল থেকে নিয়ে নিচের দিকে স্টপ লসটা বাড়াইতে পারে। একটা জিনিস দেখাই আমি, এটা অনেক কাজের ভিডিও, এই ভিডিওটা অনেকের কাছে ফালতু মনে হতে পারে, বাট যারা এই ভুলটা করবো অগর কপালে মানে কি কুমার। সো যেই জায়গায় আমার স্টপ লসটা এতটুকু হওয়ার কথা ছিল, বাট মার্কেট তেমন হইতে পারে আরও একটু নিচে নাইমা আমার এই লিকুইডিটিটা সুইপ করতে পারে, এমনি একটা ডোজি ক্যান্ডেল দিয়া লিকুইডিটি সুইপ করতে পারে। ফলে কী হইব, আমার স্টপ লস হিট হয়ে যাবো, বাট মার্কেট থেকে আমার ডিরেকশনে যাবো, আমি তো আমার ডিরেকশন ফাইনাল। সো এই জোন ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্টটা একটা কী বেনিফিট দেয়, এই জায়গার থেকে এন্ট্রি হয় একটা ভ্যালিড এরিয়া যেখানে মার্কেট হাই প্রবাবিলিটি ট্যাপ করার, আর যেই জায়গায় কী থাকতো, এই জায়গার থেকে স্টপ লস এই জায়গা পর্যন্ত থাকতো। এই এক্সট্রা বেনিফিটটা কোন জায়গায় তুলতে পারবো, এই এক্সট্রা বেনিফিটটা এই জায়গায় তুলতে পারবো। ফলে কী হলো, এই জায়গার থেকে এই জায়গা পর্যন্ত স্টপ লস দেওয়ার চাইতে বেশি বেটার আমি মনে করি এই হাই প্রবাবিলিটি এরিয়া থেকে নিচের দিকে সুইপ যেতে করলে স্টপ লস না খায় সেই এরিয়াটা বাড়ানি। এখন যদি এই জায়গা পর্যন্ত নাইমাও মার্কেট করে আপনার হচ্ছে উইক দিয়া লিকুইডিটিও খায়, তারপরে মার্কেট জায়গা মতো যাইব। আমার এরকম বহুত ট্রেড আছে যে 1 পিপস 2 পিপস 6 পিপসের জন্য আমার এই জোন ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্টের কারণে, ঠিক আছে, আরেকটা রিস্ক ম্যানেজমেন্ট আছে এটার মতোই, ঠিক আছে, এন্ট্রি ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট, একটু পরে দামু। সো এই 2 ধরনের রিস্ক ম্যানেজমেন্টের কারণে 1 থেকে 6 পিপসের জন্য আমার এন্ট্রি পড়ে নাই মার্কেটে, ঠিক আছে। আবার এরকম ঘটনা আমার সাথে ঘটছে যে আমি এই যে আমার সুইপ করছে না, এই সুইপ করার পরেও আমি আমার এন্ট্রি নিয়ে বাচ্চা গেছি, জাস্ট এই একটা জোন ভিত্তিক আর এন্ট্রি ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্টের কারণে। এই সুইপ করার পরেও সবার স্টপ লস গেছে, বাট একটুর জন্য 1 পিপস 2 পিপস 6 পিপসের জন্য আমার স্টপ লস যায় নাই, আর ওই ট্রেডটা আমার অ্যারাউন্ড 400 পিপস 500 পিপসের মতো টেক প্রফিট দিছে। এখন একটা জিনিস ভাবেন, হয়তো বা আপনার ট্রেডটা আপনার রিস্ক ম্যানেজমেন্টের কারণে ধরেন যে 1 পিপস বা 6 পিপসের জন্য এন্ট্রি হয় নাই, বাট যদি এমন কিছু দেখেন যে আপনার রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক করছেন, তারপরেও দেখা গেছে যে আপনার স্টপ লসটা একটুর জন্য খাইয়া মার্কেটটা 600 পিপসের 700 পিপসের মুভ দিছে, তখন আপনার ফিলিংসটা কেমন লাগবো? এই ফিলিংস আমি কাটাইছি, আমি বহুত অহরহ কাটাইছি। ইভেন আমার কিছু ভিডিও এখানে লাইভ মার্কেটেও আছে যেগুলো দেখলে মার্কেট মোটামুটি মানুষ টের পাইব যে তখন কেমন লাগে।
এই যে 1 পিপসের লেগা, ঠিক আছে? এই জায়গায় একটু লেগা এন্ট্রি মানে একটু কনফিউশনের কারণে এন্ট্রি নেওয়া হয় নাই। পুরাপুরি লাইভ মার্কেটের যে একটা রিয়েল এক্সপিরিয়েন্স আছে সেটা এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে? কেমনে হোল্ড করতে হয়, কলজা কতটুকু লাগে, সো এইগুলো দেখাই দিছি মোটামুটি। এরপরেও যদি মানুষ শিক্ষা না পায় তাহলে তো আর কিছু করার নাই। তো এইগুলো হইতেছে এই গুরুত্বগুলো কারা বুঝবো? যারা হইতেছে এই চ্যানেলে টুকটাক ভিডিও দেখে, ওরা হইতেছে এই জিনিসটার গুরুত্ব বুঝবো যে আমি আজকে কি শিখাইতেছি। এইগুলোর গুরুত্ব আমি জানি। টুকটাক মানুষ লাইভ মার্কেটে দেখছে ওই জায়গায় কি হয়। একটা সুইপ করব, সবার স্টপ লস খায়া মার্কেট 200-300 বিপসের মুভ দিয়ে দিব। বাট যারা এই জোন ভিত্তিক এন্ট্রি ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট করব, ওরা হয়তো বা 6 পিপসের জন্য মাঝে মধ্যে মার্কেটটা ট্যাপ করবো না, বাট ম্যাক্সিমাম টাইম এই সুইপ থেকে বাঁচা যাবো। মার্কেট ম্যাক্সিমাম টাইম সুইপই করে, আমার এক্সপিরিয়েন্স বলে ম্যাক্সিমাম টাইম মার্কেট সুইপ করে। আর এই সুইপ যেহেতু করে, এই জন্যই হইতেছে আমার এন্ট্রি ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট আর জোন ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট তৈরি করা। আমি নিজে তৈরি করছি এগুলো। এই পুরো এই রিস্ক ম্যানেজমেন্ট দুনিয়ার কেউ কাছে পাইবেন না, গ্যারান্টি দিয়ে দিলাম। এখন পর্যন্ত কেউ দেখাইতে পারে নাই, আর কোনোদিন দেখাইতে পারতো না। ইভেন আমার টাকা দিল আমি কারো এগুলো শিখাইতাম না। এগুলো আমার এত ব্যক্তিগত সম্পত্তি, ঠিক আছে? তো আপনাদের ভাগ্য ভালো যে মন খুলা দিতাছি। তো এইগুলো জীবনে কেউ দেখাইবো না, জীবনে কেউ দিব না। বাট আপনার এই রিস্ক ম্যানেজমেন্ট একটা সময় পরে আপনার প্রফিটেবল বানাইবো। অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু এইগুলো হচ্ছে বাস্তব কথা, সত্যি কথা, ঠিক আছে? ওকে, তারপরের দিকে আমরা চলে যাই। আমরা মোটামুটি বুঝতে পারলাম যে জোন ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্টটা আমগরে কি করে। আমগর বড় একটা জোনের রিস্ক থেকে ওই জোনটারে ছোটো করে দেয়, ফলে আমার রিস্কটা কমা যায় আর রিস্কের জায়গাটা প্রফিটে কনভার্ট হয়, ঠিক আছে? আর এটার পরে একটা খারাপ দিক কি আছে যে মাঝে মধ্যে এন্ট্রিটা একটুর জন্য ট্যাপ করে না, এর আগেই মার্কেটটা একটুর জন্য চলে যায়, এরকম একটা করে। বাট আরেকটা বেনিফিট কি, মার্কেট সুইপ করলেও কি হয়, স্টপ লস হিট করে না, বরং টেক প্রফিটটা পাওয়া যায়। বেনিফিটও আছে, আবার খারাপ দিকও আছে। এবার হইতাছে এই এন্ট্রি ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট। এন্ট্রি ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট, এই এন্ট্রি ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট কি, বা এন্ট্রি টাইপ রিস্ক ম্যানেজমেন্ট কি? এখানে লিখছি আমি কি, এন্ট্রি টাইপ রিস্ক ম্যানেজমেন্ট। এখন কইবেন যে অনেকে, ভাই এন্ট্রি টাইপ রিস্ক ম্যানেজমেন্ট, আমি বাপের গতে হনি নাই যে এন্ট্রি টাইপ রিস্ক ম্যানেজমেন্ট বলতে কিছু আছে এই দুনিয়ার ভিতরে। আছে, আমার নিজের তৈরি করার লেগে আছে। তো এই হচ্ছে কথা। তো এন্ট্রি টাইপ রিস্ক ম্যানেজমেন্ট আর জোন টাইপ রিস্ক ম্যানেজমেন্ট একটা আরেকটার সাথে কানেক্টেড, ঠিক আছে? আর একই জিনিস, বাট তবুও এটার ভিতরে একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি, ধরেন যে আপনি জোন ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট করলেন, তারপরেও দেখা গেছে যে মার্কেট যেই পরিমাণে লিকুইডিটি হান্ট করতেছে, ওই হিসাবে আপনার মনে হইতেছে যে মার্কেটটা এখান থেকে যাওয়ার আগে এখানে একটা বড় সড়ো উইক তৈরি করে যাইব। ফলে কি হইতেছে, এমন একটা প্রবাবিলিটি আছে আপনি দেখতেছেন, বাট আপনি ট্রেডটাও মিস করতে চাইতেছেন না। ফলে কি করলেন, আপনি জোন ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট করে ফেলালেন। এই জোন ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট করার পরেও কনফিডেন্স পাইতেছেন না, তখন আপনি কি করবেন? তখন আপনি চাইবেন যে এন্ট্রি ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট করতে। এন্ট্রি ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্টটা মানে কি, এই জোন ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট করার পরে এইটার ভিতরে আর কি ইম্পর্টেন্ট এরিয়া আছে সেটা আপনার দেখতে হবে। এখন আমরা কই আছি, ডিমান্ড আসি। ডিমান্ড কোন জায়গায় থাকে? ডিমান্ড থাকে হচ্ছে সাপোর্টের লাগে, কারণ সাপোর্ট খাইয়াই তো মার্কেটটা হেভি উপরে দিয়ে মুভ করব। সাপোর্ট থেকে মার্কেট ট্যাপ দিয়েই উপরের দিকে যাব। আপনি যেমন আকাশে লাভ দিতে গেলে মাটির মধ্যে পাড়া দিবেন, ওইটা হচ্ছে আপনার সাপোর্ট। পাড়া দিয়ে যত শক্তভাবে পাড়া দিতে পারবেন, তত বেশি উপরে লাভ দিতে পারবেন। সো এইটাই হইতেছে, মার্কেট যত বেশি উপরে যেতে চাইব, ডিমান্ডের ভিতরে মার্কেট তত ভালোভাবে ট্যাপ করে তারপরে যাব। এটাতে একটা ভালোই এমন রাখবেন। ম্যাক্সিমাম টাইম দেখবেন যখন মার্কেটটা ভালো কোনো একটা মুভ দিছে, ডাবল বটম তৈরি করে ভালো একটা মুভ দিছে, ভালো একটা হচ্ছে নিচের দিকে সেলিং আসছে, একটা ডাবল টপ তৈরি করে নিচের দিকে আসছে। হয়তো বা বড় টাইম ফ্রেমে দেখা যায় না, বাট 15 মিনিট 5 মিনিট এই টাইম ফ্রেমগুলো আসার পরে এই জিনিসটা খেয়াল করবেন ম্যাক্সিমাম টাইম। এর মানে হচ্ছে মার্কেটটা একটা দিকে যাওয়ার আগে নিজেরা শক্ত করে তারপরে ওই দিকে মুভ করে, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল করেন। তো এই ক্ষেত্রে কি দেখা গেছে যে মার্কেটটা এখান থেকে যেহেতু অনেক বড় একটা মুভ দিব ডিমান্ডের দিকে, একটা হাই প্রবাবিলিটি আছে মার্কেট এখানে লিকুইডিটিটা সুইপ করে উঠতে পারে। বাট যেহেতু মার্কেটটা এটাই ডিমান্ড এরিয়া, সো এই জোন ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট করার পরেও আপনার কনফিডেন্স পাইতেছেন, আপনি চাইতেছেন এইখানে আরও ইম্পর্টেন্ট কোনো লেভেল থাকলে ওই জায়গার থেকে এন্ট্রিটা ফেলাইতে। সো এই যে আপনি একটা স্পেসিফিক একটা ইম্পর্টেন্ট এরিয়ার থেকে এন্ট্রিটা নিতে চাইতেছেন জোন ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট করার পরেও, এটা হইতেছে এন্ট্রি ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট। সো এইখানে এন্ট্রি ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট কী করতে পারে, এখানে যেহেতু ডিমান্ড এরিয়া সাপোর্ট কি আছে, এটা একটা কিউএম লেভেলও হয়, কোসিমোডো লেভেলও হয়, অনেকে আমি বলি প্রাইস অফ কন্ট্রোলও হয়। এটা একটা ইম্পর্টেন্ট লেভেল, এটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট। ইভেন এই যে এখানে ইম্পর্টেন্ট লেভেলটা আছে, এখানে যদি আমি একটু পর্যন্ত টান দেই, তাহলে কী দেখবো জানেন, এইখানেও রিয়েক্ট করছে, এইখানে উইক দিয়ে ট্যাপ করে একটা প্রেশার আসছে। তার মানে হইতাছে, আমি হরিজন্টাল দিয়েই ড্র করি, তার মানে হইতাছে এই জায়গায় যে এরিয়াটা আছে, এই জায়গায় যে সাপোর্টটা আছে, সেটা অনেক রিয়েক্ট করার মতো ক্ষমতা রাখে। পাশাপাশি এইখানে দেখেন আরেকটা সাপোর্ট আছে, যেহেতু এটা ডিমান্ড জোন, মার্কেট কী করবে, এখান থেকে ডিমান্ড পাইবো, মানে সাপোর্টের ভিতরে ট্যাপ করবো। এখন এই দুইটার ভিতরে যে কোনো একটা সাপোর্ট দেখবেন কি মোটামুটি 5 মিনিটে না 15 মিনিট আর 30 মিনিটের ভিতরে
ওয়ার্কেবল হইতে পারে। আমরা 15 মিনিটে যাই শুরুতে। ওকে, 15 মিনিট আসার পর একটু জুম করি। 15 মিনিট আসার পর একটু জুম করলাম। এই যে দেখছেন এই যে সাপোর্টটা, এই সাপোর্টটা কি যাইতেছে 15 মিনিটের সাথে সুন্দর করে ওয়ার্ক করতেছে। ঠিক আছে, ওকে আমরা একটু কাজ করি 30 মিনিটের দিকে যাই। 30 মিনিট আসার পরে কি দেখতেছেন এখানে এই সাপোর্টটা এখনও 30 মিনিটও ভালো একটা সাপোর্টের মতো কাজ করতেছে। আর এই যে লেভেলটা আছে এইটার উইকটা আমার কি বলতেছে যে হ্যাঁ মোটামুটি এটাও রাখা যায়, এটা কিউএম লেভেল আছে। আর কিউএম লেভেলগুলোর মধ্যে ম্যাক্সিমাম ট্যাপ করে। সো যদিও একটুর জন্য এই সাপোর্ট লেভেলে ট্যাপ করে নাই, বাট কিউএম লেভেলে অবশ্যই ট্যাপ করছে। সো এই দুইটা লেভেল ইম্পর্টেন্ট। সো এখন আমি একটু 5 মিনিটের একবার যাই। তো এখন এমনও দেখবেন প্রায় সময় কই আছে জোনটা, এই জায়গায় আছে, এটা একটু ক্লিয়ার করি। সো এখন মাঝে মধ্যে এরকমও দেখবেন যে এই যে আমি আরেকটা সাপোর্ট ড্র করছি, এই সাপোর্টটা আবার বড় টাইম ফ্রেমের সাথে মিলতেছে বা গ্যাপ, এরকম গ্যাপ লেভেল পড়তেছে। সো সবগুলাই ইম্পর্টেন্ট। আর মার্কেটের এই কিউএম লেভেলটা হইতেছে কি অলরেডি মার্কেট কোনো একটা ডিরেকশন, আমি বলতেছি এই যে কিউএম লেভেল বলে, এটা কি হয় অলরেডি মার্কেট যখন কোনো একটা ডিরেকশনে শিফট হয়, ঠিক আছে, ধরেন যে এইভাবে কোনো একটা দিকে ছিল, একটু এটা ক্লিয়ারভাবেই ড্র করি। ধরেন যে এইভাবে কোনো একটা ডিরেকশনে মার্কেটটা শিফট হয়েছে, চেঞ্জ অফ ক্যারেক্টার দিছে, মার্কেটটা পুল ব্যাক নিতে আইছে। তখন কি হবো এই দিকে যদি এইটার ক্ষেত্রে কোনো একটা কিউএম লেভেল থাকে, তখন সেকেন্ড টাইম এই কিউএম লেভেলে ট্যাপ করে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি, এরকম একটা সিচুয়েশন। সো এইটাও যেহেতু একটা কিউএম লেভেলের মতো হয়েছে, ঠিক আছে, এইটার থেকে ট্যাপ করে যাওয়ার পসিবিলিটি আছে অবশ্যই অনেক বেশি। তো এই ক্ষেত্রে কি হলো আপনার এন্ট্রি ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট আপনারা কি বলে, যদিও আমরা আমগর যেই জোন ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট আছে সেটা করছি, তারপরেও যেহেতু একটা প্রবাবিলিটি আছে মার্কেট সুইপ করে লিকুইডিটি খাওয়ার, এই ক্ষেত্রে আমি এন্ট্রি ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট ফলো করবো। আর আমার এন্ট্রি ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে এটাই বলে আমারে যে এইটার ভিতরে একটা ভালো সাপোর্ট আছে, এইটার ভিতরে একটা ভালো সাপোর্ট আছে। ফলে আমি কি করবো, ফলে যে এই জায়গার থেকে আমার যে এন্ট্রিটা হওয়ার কথা ছিল সেই এন্ট্রিটা আমি টান দিয়াই না, আমার এই যে ফার্স্ট যে লেভেলটা আছে এইটা থেকে আর একটু নিচে নিয়ে এলাম। এবার কি হলো, ফলে আমার যেই স্টপ লসটা আছে এই জায়গায় যেই 10 পিপস বেশি ছিল, এই 10 পিপসটা আমি টান দিয়ে আরও নিচের দিকে নিয়ে এলাম। ধরেন যে এই যে 25 পিপস রেখা দিলাম। ফলে কি হইলো, মার্কেট যদি এখন আমার এই নিচের দিকে লিকুইডিটিটাও নিতে চায়, ধরেন যে 1 পিপসের লেগে হইলো আমি বাইচা যামুগা, এই পুরা লিকুইডিটি এর বেশি তো লিকুইডিটি নিব না, 10 পিপসের মতো এর বেশি লিকুইডিটি নেয়ই না। সো এখানে আমি আরও 15 পিপসের মতো রেখা দিলাম ধরেন। ফলে এটা কি আমার বেনিফিট, এখানে দুনিয়ার সবার লিকুইডিটি মার্কেট খায়া গেলেও আমার এই জোন ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট আর এন্ট্রি ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট আমার এমন বাসায় দিছে যেটা আরও হাজার লক্ষ ট্রেডার থেকে আমি অ্যাডভান্সের লেভেলে আগায় আসি। কারণ আমি অলরেডি কনফার্ম যে আমার লেভেলগুলো মার্কেট ব্রেক করছে, এই ডিমান্ড থেকেই মার্কেট যাইবো, আমার এতটুকু কনফিডেন্স আছে। আর ওরে ব্রেক করে দেওয়া মানে মার্কেট আরও সেলিংয়ে যাইবো, তখন তো মার্কেট অন্য ডিরেকশনে চলেই গেল। তো বুঝতে পারতেছেন আমার একটা এন্ট্রিতে আমার কতটুকু কনফিডেন্স থাকে, হুদাহুদি কনফিডেন্স থাকে। আমার সিস্টেমটাই তো এরকম, এমন সিস্টেম বিল্ড আপ করে রাখছি আমি আমার নিজের লেগা, যে এই সিস্টেম আমার কনফিডেন্স দেওয়া দেয়। জাস্ট আমার বোঝা লাগে যে মার্কেট এখন কী করতেছে, জাস্ট একটুকু বোঝা লাগে। বাইং ডিরেকশনটা কন্টিনিউ করতেছে না সেলিং ডিরেকশনের দিকে মুভ করতেছে, জাস্ট একটুকু দেখা লাগে। তো আরও বহুত কিছু আছে, আমি তো বহুত কিছু দেখি, যে যদিও সব কিছু বলা যাইতেছে না, এখন আস্তে আস্তে সব কিছু শিখতে হইব। তো মোটামুটি হালকা পাতলা যতটুকু বুঝাইছি, এন্ট্রি ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট আর জোন ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট দুইটাই বোঝা শেষ আমি বিশ্বাস করি। তো এবার হইতাছে চলেন পরের কাহিনীতে আমরা যাই। পরের কাহিনীটা কি, আমগোর রিস্ক ম্যানেজমেন্ট টাইপ 4। আমরা কিন্তু অলরেডি রেশিও টাইপ রিস্ক ম্যানেজমেন্ট বুঝছি, জোন টাইপ রিস্ক ম্যানেজমেন্ট বুঝছি, এন্ট্রি টাইপ রিস্ক ম্যানেজমেন্ট বুঝছি। এইবার আমরা বুঝবো হচ্ছে পার্শিয়াল টাইপ রিস্ক ম্যানেজমেন্ট। হোয়াট ইজ পার্শিয়াল টাইপ রিস্ক ম্যানেজমেন্ট, এইটা কি? যারা আমার এক্সনেস টার্মিনাল ইউজ করার ভিডিও দেখছেন, আমি গ্যারান্টি দিলাম তো পুরা বাংলাদেশে, পুরা সোনার বাংলাদেশে কেউ আমার মতো কইরা এত বেশি টাইম লাগায়া এক্সনেস টার্মিনালের দেখায় নাই। যারা একবারে ট্রেডিং পারেও না, কনফিউশনে থাকে যে কেমনে ইউজ করবো এই জিনিসটারে, ওরাও পারবো, এত ডিটেল সহকারে ঘন্টার বেশি টাইম লাগায় দেখাইছি। আমি এক্সনেসের উপরে এইসব কারণে এত টাইম লাগাইছি। আমি যে ভিডিও বানাইছি কোনোটা অযথা ভিডিও না, আমি জানি কি শিখাইতে হইব, আমি নিজে এইগুলো নিয়ে অনেক বকছি, ঠিক আছে। সো এমনভাবে ভিডিও বানাইছি, পার্শিয়াল টাইপ রিস্ক ম্যানেজমেন্ট কি এটা বুঝতে অনেকের সমস্যা হওয়ার কথা না। পার্শিয়াল টাইপ একটা টেক প্রফিট ক্যাপচার করা যায়। আমি আমার এক্সনেসের ভিডিও যারা এখনও দেখেন নাই, এক্সনেস টার্মিনালের উপরে কয়েকটা ভিডিও বানাইছি, সবগুলো ভিডিও দেখবেন, তাহলে এই পার্শিয়াল টাইপ যেই রিস্ক ম্যানেজমেন্ট আছে এখন যে কাহিনীটা বলবো এটা সহজে বুঝে যাবেন, ঠিক আছে। তো এবার আমরা চলেন শিখি পার্শিয়াল টাইপ রিস্ক ম্যানেজমেন্ট কি সেটা শিখি। ওকে, তো আমি একটু চলে যাই আরেকবার এই চার্টের মধ্যে।
ওকে, এবার ধরেন যে আমরা এখানে সব ধরনের রিস্ক ম্যানেজমেন্ট ফলো করলাম। ধরেন যে এখানে আমি আমার যে জোন ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট আছে সেটাও ফলো করলাম, আর রেশিও ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট তো অল টাইম ফলো করতে হইব। সবচেয়ে প্রথমে এর লেগে রাখছি রেশিও টাইপ রিস্ক ম্যানেজমেন্ট। রেশিও থাকতে হইব, রেশিও অ্যাটলিস্ট 1:3 কম হইলে আপনার কপালে দুঃখ আছে, অ্যাটলিস্ট। তো বুঝতে পারতেছেন। তো এখন আমরা জোন ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট করছি, রেশিও ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট করছি, তারপর হইতাছে এই যে আমরা এই যে এন্ট্রি টাইপ রিস্ক ম্যানেজমেন্টও করছি। এখন কথা হইতাছে আমার পার্শিয়াল টাইপ রিস্ক ম্যানেজমেন্টটা কি সেটা বুঝবো। চলেন, পার্শিয়াল টাইপ রিস্ক ম্যানেজমেন্ট হইতাছে ধরেন যে এখানে আমরা এন্ট্রিটা নিছি আর একজ্যাক্ট আমগর এন্ট্রি এরিয়াতে মার্কেট ট্যাপ করছে, 1 পিপস 2 পিপস ট্যাপ করে আমগর এন্ট্রিটা লাইগের সাথে সাথে মার্কেট আমগর ডিরেকশনে, এই যে মার্কেটটা আমগর ডিরেকশনে গেছে, এই ক্ষেত্রে ধরেন যে এই জায়গায় আমরা যে ট্রেডটা নিছি সেই ট্রেডের ভিতরে আমরা লট সাইজ ইউজ করছি হচ্ছে 0.10, মানে কি মিনি লট। এর মানে কি মিনি লট ইউজ করছি আমরা। ওকে, মিনি লট ইউজ করছি। দেখেন এগুলো মনোযোগ দেন ভাই, এইগুলা পুরো দুনিয়ায় কোনো প্রফেশনাল ট্রেডারের কাছে পাইতেন না, কারণ কারোর এত ঠেকা নেই এগুলো দিব আপনারে, দুনিয়ার কারো কাছে পাইতেন না। পুরা দুনিয়া টাকায় চলে, ঠিক আছে? কারো কাছে টাকা দিলেও আপনার এইগুলো দেখাইতে পারবো কিনা সন্দেহ আছে। তারা তো আসার এটা হচ্ছে আমার ব্যক্তিগত, তো বুঝতে আসেনি ঘটনা। সো এই যে পার্শিয়াল টাইপ রিস্ক ম্যানেজমেন্ট, এইটা করে কি বলে, ধরেন যে এখানে যে আমরা ট্রেডটা নিলাম একটা মিনি লট সাইজের ট্রেড, মিনি লট সাইজের ট্রেড করে কি বলে, প্রত্যেক পিপস, এই যে মার্কেটটা উপরের দিকে উঠবো বা নামবো, এই প্রত্যেকটা পিপসের চেঞ্জ হইতেছে না এখানে, এই প্রত্যেক পিপস চেঞ্জ হইলে সাথে সাথে $1 প্রফিট হইব অথবা $1 লস হইব, এটাই তো করে মিনি লট সাইজ বলে, তাই না? ওকে, এখন ঘটনাটা এই জায়গায় হইতেছে এরকম যে আমরা যে এই ট্রেডটা এখানে নিছি এই মিনি লট সাইজে, পরে কি হইলো, আমাদের যে ফার্স্ট টেক প্রফিট আছে, ধরেন যে 1:2 এর ভিতরে আওয়ার পরে নিয়ম হইতেছে এটাই যে 1:2, মানে আমগর যে ট্রেডটা রিস্ক নিছি, ধরেন যে এখানে ট্রেডে আমরা রিস্ক নিছি 20 পিপস, এখন মার্কেট যদি 40 পিপস পর্যন্ত চলে আসে প্রফিটে, তখন কি করতে হইব, এই যে আমরা ধরেন যে মার্কেটটা আমরা এখানে ট্রেড নিছি না, এই যে এখানে পর্যন্ত আয় পড়ছে 40 পিপসের প্রফিট অলরেডি চলতেছে, মানে 1:2 রিস্ক টু রেওয়ার্ড রেশিওতে চলতেছে, এটা সবার বোঝার কথা। 20 পিপসের রিস্ক নিছিলাম, 40 পিপসের প্রফিটে অলরেডি চলতেছে, তখন কি করতে হইব, এই যে আমরা যেই লট সাইজে ট্রেডটা নিছি এই লট সাইজ থেকে অর্ধেক ট্রেড প্রফিটে বুক করে নেওয়া। ওকে, তার মানে 40 পিপস পর্যন্ত যেহেতু অলরেডি আমার মার্কেটটা চলতেছে আমার ডিরেকশনে, তার মানে কি এই লট সাইজ অনুসারে আমার এখন প্রফিট কত ডলার চলতেছে, $40 প্রফিট চলতেছে। এগুলো হিসাব বোঝার কথা আমি আশা করি। সো $40 মতো প্রফিটে চলতেছে 40 পিপসের কারণে, ফলে কি হইলো, এখন এখান থেকে পার্শিয়াল টেক প্রফিট ক্লোজ করতে হইব, এটা হইতেছে পার্শিয়াল টাইপ রিস্ক ম্যানেজমেন্ট। ফলে কি হইলো, এই যে 10 এটার অর্ধেক যদি আমরা এখন টেক প্রফিট ক্যাপচার করে ফেলাই রানিং মার্কেট থেকে, তাহলে কি হইলো, এই ট্রেড থেকে 0.05, মানে এর অর্ধেক কি করবো আমরা, টিপি নিয়ে নিমো, মানে বুক করে ফেলামো। তাইলে যদি এই 40 পিপসের থেকে প্রফিট কত হইতেছে আমগর অলরেডি, আমগর লট সাইজ অনুসারে $40, আর এই $40 থেকে যেহেতু অর্ধেক বুক করছি, তাহলে কতটুকু টেক প্রফিট বুক করলাম, $20 টেক প্রফিট আমরা বুক করে ফেলাইছি। আমরা স্টপ লস নিয়েছিলাম কতটুকু রিক্সের, $20 রিক্সের স্টপ লস নিয়েছিলাম। সো আমরা যতটুকু রিক্স নিয়েছিলাম ততটুকু অলরেডি আমরা প্রফিট করে ফেলাইছি। এখন মার্কেট থেকে যা আইব সব আমগর প্রফিট, আমগর আর লস নাই। ক্লিয়ারলি বুঝতে পারছেন, আমগর লস নাই, এখন মার্কেট থেকে যা আইব তো আমগর প্রফিট। এইটাই হইতেছে পার্শিয়াল টাইপ রিস্ক ম্যানেজমেন্ট। আপনি একটা ট্রেড নিছেন, সেই ট্রেডটা 1:2 পরিমাণে যখন চলে আসছে মার্কেটের মধ্যে, তার মানে আপনার যে ট্রেডটা সেটা ভ্যালিড ট্রেড হয়ে গেছে, আর আপনার 1:2 আপনার ব্যালেন্সের বা আপনার রিস্কের 2 গুণ আপনার প্রফিট অলরেডি দিতেছে। ফলে কি করবেন, এই 2 গুণের থেকে 1 গুণ আপনি রাখা দিবেন। যতটুকু আপনি রিস্ক নিছেন ততটুকু আপনি কি করবেন, যতটুকু লট সাইজ নিছেন ততটুকু লট সাইজের অর্ধেক আপনি বুক করে ফেলাইবেন, পার্শিয়াল বুক, এটার বলে পার্শিয়াল বুকিং। সো আমি কিন্তু আমার এক্সনেসের ভিডিওর ভিতরে পার্শিয়াল টেক প্রফিট কেমনে বুক করতে হয় আমি দেখাই দিছি, ওই ভিডিওটা দেখেন তাহলে ক্লিয়ারলি বুঝে যাবেন, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন যে পার্শিয়াল টাইপ রিস্ক ম্যানেজমেন্ট কারে বলে। আপনার লট সাইজ যতটুকু নিছেন, আপনার মার্কেটটা ট্রেড নেওয়ার পরে যদি 1:2 পরিমাণ বা তারও বেশি যায়, তখন সেই ক্ষেত্রে আপনি আপনার যে হয়তোবা অর্ধেক নেবেন, অর্ধেকের বেশি নেবেন, বা মোটামুটি অ্যাটলিস্ট অর্ধেক পর্যন্ত নিয়ম, অর্ধেক পর্যন্ত টেক প্রফিট বুক করে ফেলানো পার্শিয়াল। এটা হইতেছে পার্শিয়াল টাইপ রিস্ক ম্যানেজমেন্ট, মানে মার্কেটের মধ্যে আপনি যে রিস্কটা নিছেন অলরেডি সেটা থেকে প্রফিট বুক করে ফেলাইছেন, এতটুকু প্রফিট বুক করছেন যে আপনার লসও নাই লাভও নাই, কারণ আপনার মার্কেট চলতেছে 1:2-তে, আপনার স্টপ লসের ডাবল, তারপরে আপনার চলবো কততে 1:1-এ। তার মানে আপনার যে রিস্ক নিয়েছিলেন অলরেডি আপনি লয়ে গেছেন গা, এখন যে 1:1 আছে এটা মার্কেটের টাকা, তারপরে মার্কেট যত দেয় 1:3 1:4 বাকিটা আপনার এমনি প্রফিট পাইবেন আপনি। এইটা হইতেছে পার্শিয়াল টাইপ রিস্ক ম্যানেজমেন্ট, যা আপনি রানিং 1:2 প্রফিট হওয়ার পরেই আপনার ট্রেডটা 1:2 প্রফিটে যাওয়ার পরেই অর্ধেক বুক করে রেখে দিবেন।
কোনো লস নাই আমার এখন, চিল, খালি মার্কেট যত যাইতে পারে ডিরেকশনে, রেশিও বাড়াইবেন। তারপরে আশা করি বুঝতে পারছেন যে এই রিস্ক ম্যানেজমেন্টটা কি। এটারই আমি বলি হচ্ছে কি পার্শিয়াল টাইপ রিস্ক ম্যানেজমেন্ট। এই পার্শিয়াল টাইপ রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে আহামরি আর কোনো সমস্যা হওয়ার কথা আছে বলে মনে করি না। তো তারপরে লাস্ট যেটা আছে সেটা হচ্ছে ট্রিলিং টাইপ রিস্ক ম্যানেজমেন্ট। এটাও মোস্ট ইম্পর্টেন্ট, ট্রিলিং টাইপ রিস্ক ম্যানেজমেন্ট। এই ট্রিলিং টাইপ রিস্ক ম্যানেজমেন্টটা কি অনেকে শুনছেন না ভাই, ট্রিলিং স্টপ লস, ট্রিলিং স্টপ লস, এইটাই হইতেছে ট্রিলিং টাইপ স্টপ লস, মানে ট্রিলিং টাইপ রিস্ক ম্যানেজমেন্ট। চলেন আমি একটু আবার চার্টের ভিতরে যাই, ট্রিলিং টাইপ স্টপ লসটা বোঝানোর লেগা। আমার গলার যদি কথা না বুঝেন কেউ তাহলে আমি অনেক দুঃখিত। বিগত এক সপ্তাহে প্রচুর পরিমাণে বকবক করছে, আমার গলা দিয়ে এমনি আওয়াজ হইতেছে না ভাই, তো ট্রাই করতেছে আমি যথেষ্ট পরিমাণে বুঝানোর, ঠিক আছে। তো ট্রিলিং টাইপ স্টপ লসটা কি, এই যে মাত্র আমি বুঝাইলাম পার্শিয়াল টাইপ রিস্ক ম্যানেজমেন্ট, যে আপনি ট্রেড নিছেন, আপনার ট্রেডের 1:2 পরিমাণে মার্কেটটা আপনার প্রফিট দিতেছে অলরেডি। আপনি লট সাইজ কতটুকু নিছিলেন, আপনি লট সাইজ নিছিলেন হচ্ছে মিনি লট সাইজ, মিনি লট সাইজ। আর মিনি লট সাইজ সমান কি 0.10, অনেকে এটা 10 সেন্টও বলে লট সাইজ হিসাবে, তো যেটা ইচ্ছা আপনি কইতে পারেন, কোনো সমস্যা নাই। আর এটার ফলে মার্কেটে মুভমেন্ট কতটুকু হয়, প্রত্যেক পিপস মুভ করলে $1 লস হয় বা $1 লাভ হয়। তাহলে যেহেতু এখানে আপনি 20 পিপসের এইখানে আপনি হচ্ছে আপনার রিস্ক নিছেন, তার মানে কি $20 রিস্ক নিছেন এখানে আপনি, তাই না? ওকে, এখন যেহেতু মার্কেট আপনার 1:2-তে চলে আসছে, তার মানে কি 40 পিপসের মতো প্রফিটে অলরেডি চলতেছেন, তাই না? ওকে, আর পার্শিয়াল ক্লোজ আপনারা কি কইছিল, আপনি এখান থেকে এই যে লট সাইজ দিয়েছেন, এই লট সাইজের অর্ধেক পরিমাণ টাকা বুক করে ফেলাইবেন 1:2-তে যাওয়ার পরে। তাহলে আপনি যদি অর্ধেক বুকও করে ফেলান, তাহলে কতটুকু বুক করছেন, 0.05 পরিমাণ লট সাইজ আপনি বুক করে ফেলাইছেন। আর মার্কেটের ভিতরে লাইভ মার্কেটেও আছে 0.05 পরিমাণ লট সাইজ, যেখানে রানিং ট্রেড চলতেছে। এখন এই ক্ষেত্রে কি হয়েছে, অনেকে বলছে ভাই আপনি একই কথা কইতেছেন, না একই কথা না, এখানে একটু ডিফারেন্সিয়েশন আছে যেটা আপনারা আরও প্রফিটেবল বানাই দিব। সো এখন এইখানে যে বিষয়টা আছে সেটা হইতেছে কি, আপনার কিন্তু মার্কেট অলরেডি 1:2-তে চলতেছিল, 1:1 বুক করে 1 বর্তমানে রানিং আছে। আপনি যেহেতু অর্ধেক বুক করে ফেলাইছেন, তাহলে মার্কেটে রানিং কতটুকু আছে, 1:1-এ প্রফিটে চলতেছেন আপনি। ওকে, এইবার বিষয়টা এরকম হইতেছে, এই জায়গায় যে পার্শিয়াল ক্লোজ বলছিলাম এতক্ষণ, এটা বুঝাইলাম। এখন এই পার্শিয়াল ক্লোজের সাথে আরেক ধরনের যে রিস্ক ম্যানেজমেন্টটা ফলো করে সেটা হইতেছে এই ট্রিলিং টাইপ স্টপ লস। ট্রিলিং টাইপ স্টপ লসটা মানে হইতেছে এইটা, যে যেমন ধরেন যে আমগো ট্রেডটা ওপেন হয়েছিল কোন জায়গার থেকে, এই জায়গার থেকে আমগো ট্রেডটা ওপেন হয়েছিল না, স্টপ লস দিছিলাম কতটুকু, এতটুকু, বাট আমগো মার্কেট তো অলরেডি 1:2 রিস্ক টু রিওয়ার্ড রেশিও প্রফিটের দিকে চলে গেছে। আর 1:2 পাড়ায় যাওয়া মানে হইতেছে মার্কেট পুরোপুরি ডিরেকশন পেয়ে গেছে গা। তখন মার্কেটটা কি করে, এই যে আপনার এটুক পর্যন্ত স্টপ লস ছিল, এই স্টপ লসটা কাট কইরা যেইখানে ট্রেডের এন্ট্রিটা নিছেন এক্স্যাক্ট জায়গার ভিতরে আপনার স্টপ লসটা সেট করে দেওয়া। এই যে একটা নাম্বার দেখছেন এখানে আমরা এন্ট্রি নিছি না, এইখানে এক্স্যাক্ট যে নাম্বারটা আছে বা প্রাইসটা আছে, সেই প্রাইসের ভিতরে কাস্টম ওয়েতে বা টান দিয়া যে টানাটানি করার অপশন আছে এক্সেসের ভিতরে, সো ওই অপশন দিয়ে আপনি কি করতে পারেন, এইখানের স্টপ লসটা কাইটটা নিয়ে এইখানে বসাই দিতে পারেন। এইটাই হইতাছে আপনার ট্রিলিং টাইপ রিস্ক ম্যানেজমেন্ট। ট্রিলিং স্টপ লস দিয়ে যে রিস্ক ম্যানেজমেন্টটা ফলো করে সেটা হচ্ছে ট্রিলিং টাইপ স্টপ লস। ফলে কি হইতাছে, এই যে 1:1 আপনার প্রফিটে রানিং চলতেছিল, যদি এনি বাইচান্স মার্কেটটা নিচের দিকে আইসাও পড়ে, বাকি যে 20 পিপসের আপনার লস হওয়ার কথা সেটা লস হইব না। ফলে কি হইব, অলরেডি আপনি $20 মতো মার্কেট থেকে প্রফিট বুক করছেন। আর এইখানে এই ট্রিলিং টাইপ স্টপ লস ইউজ করার কারণে বাকি যে 20 পিপস এখানে আছে মার্কেটের প্রফিটের টাকাই, সেইটাও আপনি পায়ে যেতেছেন। ফলে কি হইল, আপনি $40 দিন শেষে মার্কেট আপনার ডিরেকশন আইসা ট্যাপ করার পরেও, স্টপ লসে ট্যাপ করার পরেও আপনি $40 নিয়ে এই মার্কেটে বাড়াইতে পারতেছেন। আপনারা প্রফিটেবল রাখতেছে, বুঝতেছেন তো আপনার রিস্ক ম্যানেজমেন্ট কী জিনিস। আপনার রিস্ক ম্যানেজমেন্টের দায়িত্ব হইতেছে আপনারা প্রফিটেবল রাখবো। আপনার রিস্ক ম্যানেজমেন্ট আপনারা প্রফিটেবল ট্রেডার বানাইব। আপনার মানি ম্যানেজমেন্ট কোনোদিন আপনার প্রফিটেবল ট্রেডার বানাইব না। আপনার রিস্ক ম্যানেজমেন্টই বলে আপনি কতটুকু মার্কেটে রিস্ক নিতেছেন, আর ওই রিস্ক দিয়ে আপনি প্রফিটেবল ট্রেডার হইব। আর আপনার মানে এক কথায় যদি বলি, আপনার রিস্ক বলতেছে আপনি মার্কেটে কতটুকু রিস্ক নিতেছেন ওই মানি ম্যানেজমেন্টের টাকা দিয়া, আর ওই রিস্কটারা যখন ম্যানেজমেন্ট করতেছেন আপনি, ওই ম্যানেজমেন্ট আপনারা বলবো যে আপনি কতটুকু প্রফিটেবল হইবেন ওই রিস্কটা নিয়ে। একবার বাংলা কথা, এর বেশি আর কোনো কথা নাই, ঠিক আছে? তো বুঝতেই পারতেছেন, এই যে আমি এই পার্শিয়াল ক্লোজিং দেখাইলাম, এই পার্শিয়াল ক্লোজিংয়ের সাথেও যদি এই ট্রিলিং টাইপ স্টপ লসটা ইউজ করা যায়, এখান থেকে স্টপ লসটা নিয়ে এইখানে দিয়ে দেওয়া যায়, তাহলে কি হয়, যেই টোটাল প্রফিটটা করছিল মার্কেটে সেটা প্রফিটই থেকে যাবে, আর লসের দিকে যাইব না। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন ঘটনাটা কি। আর আমি একটু বেশি যাওয়ার আমার ক্ষেত্রে একটা কথা কইয়া রাখি, এই যে এখানে অনেকে দেখতেছে না, ব্রেক ইভেনের ভিতরে আইনা দিছে, যেইখানে ট্রেডটা
মানে ওপেনিং করছে সেইখানেই স্টপ লস টাইনা সেট করে দিছে। আমি একটু বেশি যাওয়ার, আমি আরো প্রফিটে ডিলিং স্টপ লস ইউজ করি। আমার কথা হইতাছে তুই আমার নিচে আমার ডিরেকশন আইবি মানে তুই বেমানি করতেছস, আর বেমানি যেহেতু করতেছস তুই আমারে প্রফিট দিয়ে বেমানি কর যা। আমি যেই জায়গায় ট্রেড নিছি ওই জায়গাতেও বেশি প্রফিট নিয়ে ক্লোজ করতে চাই, মানে আমি আরো প্রফিটে ক্লোজ করি যা। তুই যেন আমার স্টপ লস দিবি সমস্যা নেই, প্রফিট দিতাও, মানে আমি এইখান থেকে প্রফিট নেই, আমি এত যাওরা। ওকে যাই হোক, মোটামুটি আশা করি সবাই বুঝতে পারছে যে আসলে রিস্ক ম্যানেজমেন্ট কারে কয়। আজকের এই ভিডিও যারা দেখছে পুরা বাংলাদেশে এই রিস্ক ম্যানেজমেন্টের ভিডিও আর দুনিয়ায় কারোর কাছে পাইতো না এইসব রিস্ক ম্যানেজমেন্টের ভিডিও, এত ধরনের বাক করে। এখন লাস্ট আরেকটা রিস্ক ম্যানেজমেন্ট আছে যেটা এই সবগুলারে কম্বিনেশন করে তৈরি হয়েছে, সেটা হচ্ছে একদম প্রো লেভেলের বা প্রফেশনাল লেভেলের রিস্ক ম্যানেজমেন্ট। সেটা কি? সেটা হইতেছে এই প্রো লেভেলের রিস্ক ম্যানেজমেন্ট, সেটা হচ্ছে মিক্সড টাইপ রিস্ক ম্যানেজমেন্ট। নাম হই নাই মোটামুটি বুঝতে পারতেছেন, মিক্সড টাইপ রিস্ক ম্যানেজমেন্ট। তার মানে হইতেছে এই সবগুলা রিস্ক ম্যানেজমেন্ট একত্রিত করে যে রিস্ক ম্যানেজমেন্টটা তৈরি হইতাছে সেইটাই হইতাছে মিক্সড টাইপ রিস্ক ম্যানেজমেন্ট। এইখানটা এমনও আছে যে এই জোন টাইপ বাদ যাইতে পারে, অথবা জোন টাইপ আছে এন্ট্রি টাইপ বাদ যাইতে পারে, পার্সিয়ালও নিমু ট্রিলিংও নিমু, অথবা পার্সিয়াল ট্রিলিংটা বাদ যাবো পার্সিয়ালটা থাকবো, অথবা পার্সিয়ালটা বাদ যাবো ট্রিলিংটা থাকবো। তো এই সবগুলা রিস্ক এক কথা হইতাছে এই সবগুলা রিস্ক ম্যানেজমেন্ট একত্রিত কইরা যে একটা রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করা হইব সেটা হইতাছে এই প্রো লেভেলের মিক্স টাইপ রিস্ক ম্যানেজমেন্ট। এবার চলেন আমি এটাও বুঝাই দিই। ওকে, একটু মার্কেটে গেলাম। এখন কথা হইতাছে আমি কত ধরনের রিস্ক ম্যানেজমেন্ট শিখছিলাম। প্রথম হচ্ছে রেশিও ভিত্তিক। ধরেন যে আমার এখানে রেশিও হইতাছে এত বড় 45 পিপসের রিস্ক ম্যানেজমেন্ট, আমার যেহেতু এটা ডিমান্ড জোন। ওকে, আমি কি চাইতেছি মার্কেটটা যেহেতু সবে মাত্র এইখান থেকে ব্রেকআউট করছে, ইজিলি পরের এখানে আরেকটা সাপ্লাই জোন আছে এই রাউন্ড এটার উপরে ফ্রেশ লেভেল। আমার এটা যদিও মার্কেট একটু লোক টেক প্রফিট হিট করে নাই 20 পিপস 25 পিপসের লেগা, বাট ধরেন যে এখানে একটা সাপ্লাই জোন আছে, ঠিক আছে? তাহলে আপনার টার্গেট হচ্ছে কি সাপ্লাই জোন পর্যন্ত, এইটা হইতেছে আপনার রিস্ক। তাহলে কি হইতেছে রেশিও ভিত্তিক যে রিস্ক ম্যানেজমেন্ট আইতেছে, আপনার এতটুকু স্টপ লস দিয়া আপনি কতটুকু পরিমাণ ধরেন যে 1:6 এর রেশিও ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট এখানে নিলেন। ওকে, রেশিও ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট গেল। এইবার পরের কথা হইতাছে যেহেতু এই ডিমান্ড জোনের ভিতরে মার্কেটটা আসবই, এই পুরো হইতাছে ডিমান্ড জোন, বাট অ্যারাউন্ড হয়ে যায় 45 পিপস থেকে 50 পিপসের মতো আমার স্টপ লস। আমি এত বড় স্টপ লস বহন করতে রাজি না। এখন এই ক্ষেত্রে আমি কি করবো? এই ক্ষেত্রে আমি আবার জোন ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট ফলো করবো। আর জোন ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট ফলো করার কারণে কি হইব, আমার এই 45 বা 50 পিপসের স্টপ লসটা কোন জায়গায় আয়া পড়বো? আয়া পড়বো ডিরেক্টলি 20 পিপসের ভিতরে। তাহলে আমার 50 পিপসের স্টপ লস কই আয়া পড়লো? 20 পিপসের স্টপ লসে, ঠিক আছে? 20 পিপস, এই যে 19 পিপস, এই ধরেন যে 20 পিপসের স্টপ লস আয়া পড়ছে। তাহলে আমরা কয় ধরনের অলরেডি রিস্ক ম্যানেজমেন্ট ফলো করলাম? রেশিও ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট, জোন ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট। এইবার আমি জানি যে এখানে এমন হইতে পারে মার্কেটটা যেহেতু সবাই ঘুরছে, এখানে আমরি ডাবল বটমও বানায় নাই। এমন হইতে পারে মার্কেটটা এইটারে ডাবল বটম বানায় যেতে পারে, এখানে উইক দিয়া সুইপ কইরা লিকুইডিটি খায়া তারপরে মার্কেটটা উঠতে পারে। তো এখানে একটা রিস্ক আছে। তো আমি চাইতেছি এই উপরের দিকে যদি আমার এন্ট্রিটা না নিয়ে এন্ট্রি ডাইরেক্ট নিচের দিকে ইম্পর্টেন্ট কোনো লেভেল থেকে এন্ট্রি ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট করে নিতে পারি, তাহলে আমি স্টপ লসটা নিচের দিকে একটু বাড়াইতে পারি। মার্কেট সুইপ করলে আমার স্টপ লস খাইবো না, সবার স্টপ লস খাইবো, বাট আমার স্টপ লস টিকা থাকবো মার্কেটে, আমি প্রফিট করবো। এইটা হইতেছে কি তখন এন্ট্রি টাইপ রিস্ক ম্যানেজমেন্ট আমি এখানে অ্যাড করতে হইব। ফলে এই ক্ষেত্রে আমি কি করতে পারি, এন্ট্রি টাইপ রিস্ক ম্যানেজমেন্টের লেগা আমি এখানে ক্লিয়ারলি একটা কাজ করতে পারি তখন, যে এই যে আমার এখানে সাপোর্ট লেভেলগুলো আছে, যেহেতু এই সাপোর্ট লেভেলগুলো থেকে ট্যাপ করে একটা আমারই পসিবিলিটি আছে মার্কেটে যাওয়ার, তখন আমি এই যে স্টপ লসটা নিচের দিকে বাড়াই দিব। ধরেন যে এখানে একটুকু বাড়াই দিলাম। এখন কি হইলো, ফলে মার্কেটটা কি করলো, ধরেন যে এইখানে থেকে 5 পিপসের মতো বা 6 পিপসের মতো উইক দিয়া আমার একটা সুইপ করলো, সবার স্টপ লস খায়া মার্কেট পুরোপুরি চলে গেল। ফলে কে বাচ্চা গেল? শুধুমাত্র আমি একটা আনপাবলিক বাচ্চা গেছি গা এই লিকুইডিটি হান্টিং থেকে, এটার বলে লিকুইডিটি হান্টিং। সো আমরা এখানে কয়টা ধরনের রিস্ক ম্যানেজমেন্ট ফলো করলাম? রেশিও ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট, জোন ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট, এন্ট্রি টাইপ রিস্ক ম্যানেজমেন্ট, মানে সবগুলো টাইপ আর কি। রেশিও টাইপ রিস্ক ম্যানেজমেন্ট, জোন টাইপ রিস্ক ম্যানেজমেন্ট, এন্ট্রি টাইপ রিস্ক ম্যানেজমেন্ট, ঠিক আছে? এবার ধরেন যে এখানে যে লাস্ট হাই তৈরি করছিল মার্কেট, ঠিক আছে, এই লাস্ট হাইও মার্কেট ব্রেক করে ফেলাইছে। আর আমার নিয়ম অনুযায়ী কি 1:2 ব্রেক করার পরেই আমার আরও 2 ধরনের রিস্ক ম্যানেজমেন্ট বানাইতে পারবো। একটা হচ্ছে কি পার্সিয়াল টাইপ রিস্ক ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে কি ট্রিলিং টাইপ রিস্ক ম্যানেজমেন্ট। ধরেন যে এবার আমি কি করছি, এই হাইও ব্রেক করে ফেলাইছে লাস্ট যে বাধা ছিল, ফলে আমি পুরাপুরি ফ্রি। এবার যে মার্কেট এবার ডিরেক্টলি যাইবো, তখন আমি কি করতে পারি, তখন আমি হয়তোবা আমি চাই যে পুরা প্রফিট নিমু, আমার এরকম টার্গেট, তাইলে আমি কি করবো, পার্সিয়ালভাবে ক্লোজ করবো না, পুরা প্রফিট নিমু। আর যদি চাই যে না, মার্কেটটা যেহেতু
অনেক কাহিনী চলতেছে, এমন হয়েছে এই জায়গায় আমার টেক প্রফিট একটু লেগে হিট না করে মার্কেটটা পুরোপুরি ডাউনে চলে আসতে পারে। সেই ক্ষেত্রে পার্শিয়াল অর্ধেক বা যতটুকু আমার দরকার ততটুকু আমি লট সাইজ থেকে প্রফিট বুক করে ফেলাম। এটা হচ্ছে পার্শিয়াল বুকিং। তাহলে পার্শিয়াল টাইপ রিস্ক ম্যানেজমেন্ট করতে পারি চাইলে। বাট আমি এখানে কি করি, আমার যদি কনফিডেন্স না থাকে তাহলে আমি নেই একটু বুক করে রেখা দিই, যতটুকু রিস্ক নিছি তার 2 গুণ 3 গুণের মতো বুক করে রেখা দিই যদি ভালো। আর আমার রেশিও তো কতটুকু মোটামুটি যারা আমার ভিডিও দেখে তারা টের পায়। তো আমার যতটুকু দরকার 1:2 1:3 মতো বুক করে রেখা দিই। এটা হইতেছে একটা কাহিনী। আরেকটা হইতেছে এর লাগে তো চিলে থাকি। তো আরেকটা কাহিনী হইতেছে এখানে যে ট্রিলিং টাইপ স্টপ লস। সেই ক্ষেত্রে এখানে রেশিওর পরে আরেকটা কি ট্রিলিং টাইপের স্টপ লস রিস্ক ম্যানেজমেন্ট আসে। সো ট্রিলিং স্টপ লসের রিস্ক ম্যানেজমেন্ট এখানে কী করি আমি, এই জায়গায় যেই জায়গায় আমি ট্রেডটা না নিছি ওই জায়গায় না দিয়ে আমি কী করে আরও 1:1 উপরে টেক প্রফিট আসি আইতেছে আমার। আরও কী করি 1:1 উপরের দিকে আমি আমার স্টপ লস সেট করে দিই, যে আমার যেহেতু মার্কেট এই জায়গায় আরেকবার আসবি আমার আরও 1 রিস্ক টু রেওয়ার্ড রেশিও বেশি টেক প্রফিট দিবি। এইটাছে যাওয়ার আমি আমার, ঠিক আছে, আমি এমন যাবরা রে ভাই, কিচ্ছু করার নাই। তো এই হচ্ছে ঘটনা। তাহলে আমি এখানে ট্রিলিং টাইপের স্টপ লস ইউজ করতে পারি, আমি আমার ব্রেক ইভেনের ভিতরে আমার স্টপ লস নিয়ে আইতে পারি। এটা হচ্ছে পুরোটা আমার ইচ্ছা। আর ট্রিলিং টাইপের স্টপ লস কখন সেট করা যায়, যখন মার্কেট আপনার ডিরেকশনে বা প্রফিটের ডিরেকশনে থাকে, ঠিক আছে। তো যখন মনে করেন যে মার্কেটটা এই জায়গায় আছে, আমি চাইলে এই জায়গায় ট্রেলিং স্টপ লস দিয়ে দিতে পারবো। এটা আমার ইচ্ছা, মানে যতটুকু প্রফিট আছেন ততটুকু ট্রেলিং স্টপ লস দিতে পারবেন আপনি। তো এই ক্ষেত্রে আমি কি করি, মার্কেটটা যখন দেখি যে হ্যাঁ আমার যে জোন ব্রেক করা দরকার ছিল এবার শিওর মার্কেটের সাপোর্ট বানায় চলে যাবো, তখন আমি কি করি 1:2 মানে আমার রিক্সের 1 গুণ আমি কি করি বা 1 বলতে পারি রেশিও 1 প্রফিটে এই যে ট্রিলিং টাইপের স্টপ লস দিয়ে দিই। এখানে কি করি ট্রিলিং টাইপের স্টপ লস দিয়ে দিই। তো এখানে কয় ধরনের, একেবারে যে 5 ধরনের স্টপ লস মানে রিস্ক ম্যানেজমেন্ট দেখাইছি, এই 5 ধরনের রিস্ক ম্যানেজমেন্ট এখানে আমি অ্যাড করে দেখাই দিছি। এইটা হইতাছে প্রফেশনাল ট্রেডাররা এইভাবে কাজ করে, এইটা হইতাছে প্রফেশনাল ট্রেডার রিস্ক ম্যানেজমেন্ট। এই সব রিস্ক ম্যানেজমেন্ট ফলো করলে এবার আপনি বলেন যে মানুষ কি প্রফিটে থাকবো না? প্রফিটে আপনার সিস্টেম আপনারা তৈরি করবো, প্রফিটেবল ট্রেডার রিস্ক ম্যানেজমেন্ট বানায়, এই রিস্ক ম্যানেজমেন্ট প্রফিটেবল ট্রেডার তৈরি করে, ঠিক আছে। আর বাকিটা নলেজ করতে হয়। সো এত ট্রেডিং অনেক ইজি মনে করে, বাট ট্রেডিং সত্যি কথা এত ইজিও না। খালি আমার ভিডিও যারা দেখে ওরা মনে হয় একটু মনে করে যে সহজ, আমি সহজ করে বোঝানোর চেষ্টা করি, এটা ঘটনা, আমি সহজ করে দেখাই। বাট সত্যিকারের ট্রেডিং খুব কঠিন, মানে কি কমু আর, অনেকে সহজ কয় ভাই, ব্যাস এমএসে অনেক কিছু, তো এইগুলো আমি কইতে পারতাম না। বাট আমি এতটুকু জানি ট্রেডিং এত ইজিও না, এত ইজি হইলে দুনিয়ার সবাই ট্রেডার হইতো। ওকে, অনেক বক করলাম, অনেক কাউ করলাম। সো আরেকটা কথা বলে রাখি, যারা এখনও এই ফরেক্স লিডার বিডি লাইভ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করতে পারেন। কারণ আমি যখন লাইভ মার্কেটের মধ্যে কাজ করি তখন মাঝে মধ্যে কিছু ভিডিও রেকর্ডিং করে এখানে আপলোড দিই, যাতে টুকটাক লাইভ মার্কেট সম্পর্কে একটু এক্সপিরিয়েন্স হয়, একটু আইডিয়া পান। আমি মুষ্টা মার্কেট আমার দিলে এইগুলো দেখেন মাঝে মধ্যে। সো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ঠিক আছে। তো দোয়া করি সবার জন্য, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিও এখানে শেষ করে দিতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।